ওর মা বলছে যে বাবু ওকে একটু এগিয়ে দে। তো টর্চ লাইট দেখিয়ে রাস্তাতে, মানে কাদামাটির রাস্তা এগোতে এসছে, আমাকে বলছে যে আচ্ছা তুই সত্যি করে বল তো, তুই পড়াশোনা কি আর করবি না, তুই পড়ছিস না কেন? এবার কি যে বলবো তোমাকে, তখন আমার মাথায় কোথা থেকে ক্লিক হয়ে গেল, আমি আমার মাথা থেকে তখন হঠাৎ করে মুখ থেকে ওকে বলছি যে আমি না সত্যি পড়তে পারছি না কেন জানিস, তোর জন্য। আচ্ছা যে তুই আমার জন্য পড়তে পারছিস না? আমি বললাম হ্যাঁ আমি তোর জন্য পড়তে পারছি না। কেন? বলছেন তুই আমাকে একবারই বলেছিলিস যে আমাকে ভালোবাসিস, তুই কি আমাকে এখন আর ভালোবাসিস না? ও তখন বুঝতে পেরে গেছে, ও তখন আমাকে জড়িয়ে ধরে নেই, ঠিক আছে, জড়িয়ে ধরে রীতিমতো কাঁদছে ও, ঠিক আছে। দেন যেরকম একটা রোমান্টিক হয়, আমি বললাম যে আমি না তোকে সত্যি কথা বলছি, তুই হয়তো বলেছিলি যে আমি ভালোবাসি, কিন্তু আমি তোকে ডাইরেক্ট বলতে পারিনি, তাই সেই যন্ত্রণাটা আমি স্কুলে সহ্য করতে পারবো না বলে আমি স্কুলে যাই, এদিক ওদিক ঘুরে বেড়াই। তারপর তো ও জানে যে মা তখন রেগে যাবে যদি এরকম একটা সিচুয়েশন দেখে। ও আমাকে বললো ঠিক আছে তুই বাড়ি যা, কাল থেকে কিন্তু তুই স্কুলে যাবি, আমি যেন তোকে স্কুলে দেখতে পাই। ওই যে টাইমটা ধরো 16-17 বছরের যে একটা বয়স, ওই সময়টা একটা এমন একটা স্টেজ, ওই স্টেজটাতে একটা ছেলে আর একটা মেয়েকে কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার। ঠিক আছে তুই যখন জানিস না ভালো, এখানটা সই করে দে। আবার সই। তো আমি বললাম স্যার এখানে তো লেখা আছে এই জিনিস আমি আমার কাছ থেকে পাওয়া গেছে। তখন আমাকে বেশি সেয়ানা হয়ে গেছো, বেশি বুঝে গেছো, সে সই করতে বলছি সই করে দে। আমি বললাম স্যার আমি তো সই করবো না। সই করতে হবে, তুই করবি না তোর বাবা করবে। আমি কোনো মতেই সই করলাম না। লাস্টে কোনো একজন অফিসার কি কনস্টেবল জানি না, মোটামুটি সিভিল ড্রেসে ছিল, রীতিমতো আমাকে এরকম দেওয়ালে, আমি বসে আছি জাস্ট এরকম জায়গায় বুকেট পরে পা তুলে দিয়ে, ঠিক আছে, পা উঠিয়ে চেপে বলছে তুই তো মশার মতো তোর চেহারা, প্রেশার দিলেই তুই ভেঙে যাবে। আর আমার সবসময় মনে হতো যে আমার ঘরে একজন আছে যে 9 মাসের প্রেগনেন্ট, তার অবস্থা কি হচ্ছে, তাকে কি সিচুয়েশনে হাঁটতে হচ্ছে। কেননা একটা ছেলেকে যদি একটার পর একটা থানা যদি তাকে নিয়ে যায়, তার অবস্থাটা কি হয়। কিন্তু রীতিমতো কি বলা যায়, ও আমার হয়ে, মানে প্রিয়াঙ্কা আমার হয়ে রীতিমতো লড়াই করেছে। আমি তো স্কুল টিসি খেয়ে গেছি, আমি তো স্কুলে যেতে পারবো না, টিউশনে যাই, ঠিক আছে, টিউশনে যাই, আবার ওই মারুতি ভ্যান যেটা ওটা ভাড়াতে যাই। এরকম করতে করতে আমি নিজে বুঝতে পারলাম যে আমার মাধ্যমিক অনেক কাছে চলে এসছে। আমার যে পড়াশোনা আমি করেছি কিংবা এখন যা পরিস্থিতি, আমি আর মাধ্যমিকে পাস করতে পারবো না। আর যদিও পাস করি খুব একটা ভালো রেজাল্ট হবে না, কিন্তু আমার বাবা মায়ের যে স্বপ্ন যে ছেলে রামকৃষ্ণ মিশনে র্যাঙ্ক করেছে, কলেজিয়েটে র্যাঙ্ক করেছে, ছেলে ভালো পড়াশোনা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যে দাদা ভাই, মানে জামাইবাবু, দিদির হাজবেন্ড, উনি ইন্ডিয়ান নেভিতে তখন সার্ভিস করতেন। দাদা ভাই আমাকে বারবার বলতো যে তুমি শুধু এইচএস লেভেল পর্যন্ত একটু ভালো রেজাল্ট আমাকে করে দাও, বাকিটা আমি বুঝে নেব। মানে তারও একটা স্বপ্ন ছিল যে আমি একটা ভালো ওনার লেভেলে একটা ভালো জায়গায় কোনো একটা জব কিংবা একটা প্রতিষ্ঠিত জায়গায় যেতে পারি যেন। তা আমি ভাবলাম যে আমার তো লাইফটা, মানে এডুকেশনাল যে লাইফ, তো পুরো একদম পচে নষ্ট হয়ে গেছে। আমাকে যদি পড়াশোনা ভালো র্যাঙ্ক করতে হয় পড়াশোনায়, তাহলে আমাকে এবছর পরীক্ষা দেওয়া যাবে না। আমি বাড়িতে গিয়ে কি করলাম, বাবা মাকে বললাম যে আমি পরীক্ষা দেব না, আমি 1 বছর ড্রপ দেব, আমি পরে পরীক্ষা দেব পরের বছর। তার মানে কি হলো, 1 বছর আমার মামার স্কুলের ওখানে গেল, এই স্কুলে এসে 1 বছর গেল, 2 বছর টোটাল লস হয়ে গেল। তারপর তাহলে পরীক্ষা যখন দিবি না, এমনি টিউশন পড়ছিস পর, বাবা মা যেরকম গাইড করে। তো আস্তে আস্তে করে আমি টিউশনে যেতাম। ও পরীক্ষা দিল, ও মাধ্যমিকে তখন 2010-এর ব্যাচে 676 মার্ক পেয়েছিল, মানে খুব ভালো মার্ক পেয়েছিল। তো ন্যাচারালি ও মাধ্যমিক দিল, ওর মাধ্যমিকের রেজাল্ট বাকি আছে, কিছুদিন পরে রেজাল্ট বেরোবে। তখন হঠাৎ করে দুজনের মধ্যে এমনই বন্ডিং, আমি ওদের বাড়িতে যাই, ওর অনেক প্র্যাকটিক্যাল
খাতা রেডি করে দিয়েছি, তারপরে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের যে এক্সারসাইজ বুকগুলো হয় ওগুলো আমি রেডি করে দিয়েছি, কারণ আমি ভালো ড্রয়িং করতে পারতাম, আমার হ্যান্ডরাইটিংও ভালো ছিল। তো এই করতে করতে ওদের বাড়ির সঙ্গে একটা ভালো রিলেশন হয়ে গেল। ওর মা হয়তো কিছুটা উপলব্ধি করতে পারতো যে হয়তো মেয়ে হয়তো ওয়ান সাইড একটু, মেয়ে হয়তো ওর সঙ্গে ভালো কিছু ব্যাপার আছে, কিন্তু মা বুঝতে পারেনি যে এতটা ক্লোজ হয়ে যাবে দুজন। এমন একটা সিচুয়েশন আসলো যে ও হঠাৎ করে একদিন আমাকে বলছে যে আমার মা মনে হচ্ছে আমাকে বিয়ে দেবে, ছেলে দেখা শুরু হয়েছে। আচ্ছা। তো আমি বলছি যে তুই বাড়িতে বল যে আমি পড়াশোনা করব। এবার ধরো নেক্সট ডেতে আবার খবর আসলো, ওর জেঠিমার বাড়ির থেকে আমাকে ফোন করতো। তো নেক্সট ডেতে খবর আসলো যে আমার মামা একটা ছেলে নিয়ে এসছে, ছেলেটা প্রাইমারি স্কুলের টিচার, আর ছেলেটা বলছে বিয়ে করবে, বিয়ে করে আমাকে পড়াবে, আমি যতদূর পড়বো। তো তখন মেয়েটা কি বললো? মেয়েটা তোমাকে যখন যেহেতু ভালোবাসতো, তখন মেয়েটার মনে কি বলতে চাইছিল? সে বলতে চাইছে যে আমাকে বিয়ে দিয়ে দেবে, তুমি কিছু একটা করো, আমাকে নিয়ে চলো, কিছু একটা করো। সে তার বাড়ির লোককে কি বলছে সেই সময়? বাড়ির লোককে বলছে আমি পড়াশোনা করতে চাই। এবারে যখন ধরো কেউ আসলো, কোনো একটা ছেলে, সে যদি বলে যে আমি বিয়ে করব, কিন্তু আমি বিয়ের পর ওকে আমি পড়াবো, বিএড করাবো, এবং ও যা যা কোর্স করতে চায় আমি করাবো। এবার একটা গ্রামের বুকে গ্রামীণ মানুষ কি করে যে ঠিক আছে মেয়ে কন্যা মানে বিয়ে দেওয়ার একটা দায় দায়িত্ব থাকে, একটা সুন্দর ছেলে এসছে, প্রাইমারি স্কুলের টিচার বলে কথা, তো ছেলে যখন পড়াবে বলছে তাহলে এই সম্বন্ধে রাজি হওয়াই ভালো। তো তখন আমি কি করতাম, মারুতি ভ্যান নিয়ে ভাড়া খাটতাম, কলকাতায় এসছি, কলকাতা থেকে আমি বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি ফিরে যেতে যেতে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো। মানে আমি প্রায় 50 ফুট উপর থেকে মারুতি নিয়ে ভোল্ট খেয়ে একটা নদীতে পড়ে গেছিলাম গাড়ি নিয়ে। ওটা কোথায় হয়েছিল? আমাদের গ্রামের ওখানে। ওখানে অনেক নদী নালা রয়েছে, তো সরু রাস্তা, একটু স্পিডি গাড়ি, 70-80 স্পিডে গাড়ি চলছিল, টার্নিং পয়েন্ট ছিল, টার্নিং এ হঠাৎ দেখছি লরি দাঁড়িয়ে আছে। এবার আমি যদি লরিতে ধাক্কা মারি তাহলে তো নিজেই পুরো একদম ড্যাম হয়ে যাবো, লরিতে না ধাক্কা মেরে আমি সোজা নদীতে পড়ে গেছিলাম। অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি পুরো ভেঙে চুরে শেষ। যে লোকটার নামে গাড়ি কিনেছিলাম সেই লোকটাকে কেউ মন্ত্র দিল যে তোমার নামে গাড়ি ও চালাচ্ছে, কালকে যদি কিছু ঘটে যায় তোমাকে সমস্যা সলভ, মানে যেই প্রবলেমগুলো হবে সেগুলো তোমায় সলভ করতে হবে। ওই লোক আমাকে বললো আমার গাড়ি আমি বুঝে নিয়েছি, তোমার কিছু করতে হবে না। আমি বললাম আমার যে এতগুলো টাকা, না তোমার টাকা কিসের টাকা, পুরো ডিনাই করে গেল। তোমার প্রুফ কোথায়? এবার এই যে ওকে যে সোনা বিক্রি করেছি, সেই সোনাগুলো বিক্রির মাঝখানে একজন আমার হেল্প করেছিল, সে হচ্ছে আমার দিদির ননদের হাজবেন্ড, আমার যে জামাইবাবু, মানে দাদা ভাইয়ের যে জামাইবাবু, তিনি আমাকে হেল্প করেছিলেন। এবার তাকে ধরলাম, তিনিও এক প্রকারে আমার জামাইবাবু সম্পর্কেরই হবেন, যে দাদা আমার সোনা দানাগুলো গাড়ি তো নিয়ে নিল। তখন সেই লোকের কাছে গিয়ে যখন বললো যে সোনাগুলো ফেরত দিয়ে দাও, সে বললো আমি তো সব সোনা কিনে নিয়েছি, আমি তো মানে সোনাটাকে গলিয়ে আমি অন্য কিছু তৈরি করে ফেলেছি, আমি তো আর সোনা ফেরত দিতে পারবো না। এইবার তখন আমার বাড়িতে জানাজানি হলো যে আমাদের ঘরে সোনা নেই। মা সিন্দুক খুলে দেখলো যে মায়ের সিন্দুকে সোনা নেই, ইভেন সেই সোনার মধ্যে আমার দিদিরও সোনা আছে, মানে দিদি একসাথে মা এবং মেয়ে দুজনেরই সোনা মানে আলমারির মধ্যে রাখা ছিল। এবারে মা যখন দেখলো যে এ তো সর্বনাশ করে ফেলেছিস, তুই আমার সোনা নিয়ে গেছিস ঠিক আছে, তুই তো দিদিরও সোনা নিয়ে চলে গেছিস, সে একটা পরের বাড়িতে বৌমা হিসাবে গেছে, এখন আমি কি জবাব দেব? এই নিয়ে আমাকে প্রথম তো আমি বলিনি সত্যি কথা যে কোথায় বিক্রি করেছি, আমাকে শুধু বলছে কোথায় নিয়ে গেছিস, আমাকে নিয়ে চল তাদের কাছে। আমি বলছি না তাদের নাম, কেন তাদের যদি নাম বলি তাহলে দিদির ওই যে ননদের জামাই, সে তার নামটা চলে আসবে। সে বারবার বলেছে দেখো ভাই তোমার যা কিছু হোক না কেন আমাকে কিন্তু জড়িও না, কিন্তু শেষমেশ সেও জড়িয়ে গেল, মানে তার নামটাও চলে এলো। তো পরে আমাকে কি বলা যায়, বাবা মা রীতিমতো, বাবা মা দিদি জামাইবাবু সবাই আমাকে হাতে দড়ি পায়ে দড়ি বেঁধে চেয়ারে বসিয়ে বলছে সত্যি কথা বল কোথায় বিক্রি করেছিস। আর সে তো 6 মাস আগে হয়ে গেছে। পরে যখন সেই লোকের কাছে
পার্টির লোক এবং দলবল নিয়ে যাওয়া হলো। সেই লোক লাস্ট মানে যখন অনেক হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করা হলো যে বাবু তুমি সব নিয়ে নাও, আমার শুধু মেয়ের যে গয়নাগুলো আছে ওইগুলো দিয়ে দাও, ঠিক আছে, তখন দিদির একটা কি দুটো কিছু ফেরত দিয়েছিল, বাদবাকি কিছুই দেয়নি, মানে পুরো ডিনাই করে গেছে। আচ্ছা। এবং রীতিমতো ওখানে আমার অন্যান্য যে কাকুরা তারা তো আমাদের বাড়ির বড় শত্রু ছিল, তারাও মানে তারাও ওদের পক্ষে হয়ে কথা বলেছে, বলে মোটামুটি সামথিং কিছু রিকভার হয়ে ওখান থেকে আমি পুরো ড্যাম, আমার গাড়িও চলে গেল। কি করব তখন? এদিকে ও বলছে যে আমার মা এই এই করছে, ওদিকে গাড়িও চলে গেল। আমি তখন পাগলের মতো হয়ে গিয়ে গাড়ি ফাড়ি চলে গেছে, আমি বাবাকে ধরেছি আমাকে এখন ঘর থেকে গাড়ি কিনে দিতে হবে, আমি গাড়ি চালাবো। মানে এক প্রকারের পুরো কি বলে যে সাইকো, মানে সাইকো টাইপের, একদম সাইকো টাইপের আমি একদম। এত কিছু হওয়ার পরেও আমি বলছি আমার গাড়ি চাই, ওই লোককে বলো যে সব টাকা দিয়ে দিচ্ছি, গাড়ি আমার, ওই গাড়ি যেন। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম যে গাড়ি না থাকলে যেন আমি মারা যাবো এরকম। তারপর কি হলো, গাড়ি ওই লোক চালাচ্ছে, ওই লোক বলেছে আমি ধীরে ধীরে যে টাকা নিয়েছি কিছু সামথিং কিছু ফেরত দেবো। বাবাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ঘুরিয়ে ঘুরিয়ে কিছু কিছু করে টাকা দিচ্ছে। ইন্টারেস্ট কেটে নিয়েছে অনেক, যে আমি সুদে এত টাকা দিলে এত টাকা সুদ হয়, যেহেতু আমি সোনা ফেরত দেবো, টাকা ফেরত দেবো। তো বাড়িতে আমি আর যেতাম না। আমি কি করতাম, কোনোদিন একটা মোটর সাইকেলের গ্যারেজে, কোনোদিন রাস্তার বেঞ্চে, কোনোদিন বাইরে, শুধু আমার সঙ্গে থাকতো একটা ছোট মোবাইল আর আমি। বাড়ি আর ঢুকতাম না, কেননা বাড়িতে যা কেলোর কীর্তি করে ফেলেছি, বাড়িতে তো আর মুখ দেখানোর জায়গা নেই, সবচেয়ে বড় কথা, ঠিক আছে। তখন বেশিরভাগ টাইম কি করতাম, ওদের বাড়ির আশেপাশে থাকতাম, আর ওই পড়ার সময় হলে ওদের বাড়িতে যেতাম, বাকি সময় ওদের বাড়ির লোক জানে যে ছেলে ভালোই বাড়ি থেকে আসে, পড়াশোনা করে আবার চলে যায়। মানে এই খবরটা ওদের বাড়ি পর্যন্ত পৌঁছায় না, পৌঁছয়নি। আচ্ছা। এবার কিছুদিন পরে বাড়ির লোক বুঝতে পারলো না, ছেলে লোকের কাছ থেকে খবর পাচ্ছে যে ছেলে এখানে আছে, ওখানে আছে, সেখানে আছে, লোকের গাড়ি চালাচ্ছে, মানে তখন আমি অন্যের গাড়ি চালাচ্ছি কিছু পকেট মানি কালেক্ট করার জন্য। তখন বাবা ভাবলো যে ছেলে কেন এরকম করে কাটাবে দিন, বাড়ির ছেলে বাড়ি নিয়ে আসি, আমাকে রাস্তা থেকে বুঝিয়ে চল বাড়ি চল। বাড়িতে গেলাম, আমি বললাম যেতে পারি, আমাকে মোটর সাইকেল দিতে হবে। বাবার বাইক নিলাম, মাঝে মধ্যে বেরোলাম, বাবার মোটর সাইকেল নিয়ে ঘুরতে বেরোতাম, ওদের বাড়িতে যেতাম। হঠাৎ একদিন ও আমাকে ফোন করলো যে আমার কালকে একজন আসবে ফাইনাল ডেট করতে, আমি কি করব। এবং আমার মাকে আমি বলেই দিয়েছি যে আমি স্নেহাশিসকে খুব ভালোবাসি, আমি এখন বিয়ে টিয়ে করবো না, ও পড়াশোনা করছে, আমরা দুজনেই দাঁড়াই, তারপর ও প্রতিষ্ঠিত হোক, আমিও পড়াশোনা করব, তারপর বিয়ে করব। মা আমাকে প্রচুর মারধর করেছে, এবং আমাদের বাড়ির ফোনে আর তোমার ফোন ঢুকবে না, আমার আর ভালো লাগছে না, তোমার যা ইচ্ছে তাই করো। আবার রাতের বেলা ফোন করেছে, বিকেলে ধরো ফোন করে এটা জানিয়েছে, ঠিক রাতের বেলা ফোন করেছে, তুমি কি ডিসিশন নিয়েছো আমাকে বলো, আমাকে যদি ওই লোকের সঙ্গে যেতে হয় তাহলে আমি কিছু একটা ঘটিয়ে বসবো। আচ্ছা। আর তখন আমি মনে মনে ভাবছি যে জীবনে সব হারিয়ে যাক, ও যেন না হারিয়ে যায়। আমি তখন ওকে বললাম যে তোমাকে যদি আমি ঘর থেকে বেরিয়ে আসতে বলি, তুমি বেরিয়ে আসতে পারবে? বললো হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা। যথারীতি রাত্রি 9:30টার দিকে ওকে আমি ফোন করলাম, জেঠুর ফোনে। ও ফোন ধরলো, ধরে আমাকে বললো যে ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি, আমি 10:30টার মধ্যে আমার বাড়ির বাইরে থাকবো, তুমি আমাকে পিক আপ করো। ও শুধু মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন কপি ওইটাই, আর বাদবাকি সোনাদানা সব কিছু ছেড়ে দিয়ে, মানে ওর কিছুই নেয়নি বাড়ির থেকে, নিয়ে ওটা নিয়ে আর একটাই ড্রেস পরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছে। আচ্ছা। বেরিয়ে ওকে নিয়ে আমি প্রথম বেরিয়ে গেলাম, বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। এবারে ওর মা পরের দিন সকাল হয়ে গেছে, সারা রাত খুঁজেছে পায়নি, সকাল হয়ে গেছে, সকালবেলা আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে গিয়ে বাবা আমাকে বলছে যে আমার মেয়েকে আপনার ছেলেই নিয়ে গেছে, আমার মেয়েকে ফিরিয়ে দিন, আমি ওকে পড়াবো, মানুষ করব, দরকার হলে আপনার ছেলে পরে যেরকম দেখাশোনা করে সম্বন্ধের মতো একটা পরিস্থিতি আসে তখন আমরা ভাবনা চিন্তা করব বিয়ে দেওয়া যায় কি কিছু। এবার বাবা বলছে যে ঠিকই, এরা এখন পড়াশোনা করে, এদের এখনো পর্যন্ত ঠিক মতো জ্ঞান হয়নি, তো চলুন আমরা দুজনে মিলেই খুঁজি। তখনও পর্যন্ত আমার বাবা জানে না আমরা দুজন কোথায় আছি। আচ্ছা। আমরা কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, বাড়িতেও কিছু বলিনি। বিকেল 5টা পর্যন্ত বাবা মা খুঁজছে, সবাই খুঁজছে।
5টার পরে স্টেশন, বাস স্ট্যান্ড, পার্ক, বিভিন্ন মানে যেখানে কোনো লোক নেই, শান্ত একদম জায়গা, এখানে বসে আছি দুজনে, কি করব। বাবাকে ফোন করলাম, বাবা, আচ্ছা। বলে বল তুই কোথায় আছিস? না আমি এরকম স্টেশনে বসে আছি। হুম। বলে তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? হুম। হ্যাঁ, একটা বাড়ির মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিস, এখনই ঘরে আয়। হুম। তখন আমি বললাম আমি বাড়ি যেতে পারি, আমি কিন্তু ওকে ছাড়া আমি কিন্তু আর কিছু বুঝি না, আমাকে যদি তোমরা বিয়ে দেবে বলো ওর সঙ্গে তবেই আমি বাড়ি যাব, নাহলে আমি যাব না। ঠিক আছে? তো তখন বলছে মেয়েটাকে ফোন দে। আমি ফোন দিলাম ওকে, ওকে বোঝালো যে দেখো ও কিন্তু কোনো কাজ করে না, ওর কিন্তু বাড়িও নেই, ও রাস্তায় কিন্তু তোমাকে গাছের তলায় রাখবে, তুমি থাকবে তো? ও তখন আবেগেই বলছে হ্যাঁ আমি থাকবো। হুম, হুম, হুম। বয়সটা তো কম যথারীতি না? ওর মাকে আমার বাবা মা বুঝিয়ে, মানে আমার বাবা মাও চাইতো যে ওরা দুজন আমার বাড়িতে আসুক, আর ওর মাকে বুঝিয়ে যে দিদি ওকে তো খুঁজে পাচ্ছি না, আর ওর সঙ্গে যোগাযোগ করেছি, ও বাড়িতে আসলেই আপনাদের ডাকবো, আপনারা বাড়ি চলে যান। তো যথারীতি ওর মা, বাবা তখন বাড়িতে থাকতো না, বাবা উড়িষ্যাতে বিজনেস করতো, এই মাদুর মাথায় করে বিক্রি করতো। তো যথারীতি আমি বাড়ি যাওয়ার পরে সন্ধেবেলা বাড়িতে গিয়েছি, আমার মা বাবা বলছে ওকে বুঝিয়ে যে তুমি বাড়ি চলে যাও। ও যথারীতি মা বাবা মানে মাকে বিশেষ করে জড়িয়ে ধরে বলছে আমি বাড়ি যাব না, আমাকে বাড়ি গেলে আমাকে মেরে ফেলবে। কেননা গ্রামে এরকম একটা ব্যাপার আছে, কোনো মেয়ে যদি কোনো একটা ছেলের সঙ্গে চলে যায়, সেটা যদি চারিদিকে রটে যায়, তাহলে কিন্তু তার মানে ফিউচারটা খুব খারাপ হবে। মানে আরেকটা ছেলেকে বিয়ে দিলে তার সম্বন্ধ ভাঙিয়ে দেওয়া, তাকে অনেক রকমের কুৎসা রটিয়ে দেওয়া তার বিরুদ্ধে। তো ও বলছে আমি আর যাব না, আমি এখানেই থাকবো। তো যথারীতি আমার বাবা মাও চাইতো যে আমার যদি বৌমা হয় এই হোক। আচ্ছা। রীতিমতো মাধ্যমিক দেওয়ার পরেই বিয়ে হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। বিয়ে বলতে কি, ওই আমাদের যে ঠাকুরের মঞ্চ থাকে, ওই ঠাকুরকে সাক্ষী রেখে জাস্ট শাখা সিঁদুর মালা এর মধ্যে পরিয়ে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে ও তো নববধূ রূপে বাড়িতে সেজে বসে আছে, আর ওর মা চলে এসছে, এসে বলছে যে চল বাড়ি চল। এবার ও তো কোনো মতেই যাবে না। এবার ওর বড় মামা হচ্ছে একজন স্কুল টিচার। ওর বড় মামা বলছে দেখ বিয়ে থা হয়ে গেছে, এগুলো তো পাড়া প্রতিবেশী সবাই দেখেছে করেছে, তো ঠিক আছে বিয়ে যখন হয়েই গেছে, আমার বাবাকে বলছে দাদা আপনি কি চান? তখন আমার বাবা বলছে যে দেখুন এরা তো বিয়ে করেই ঢুকেছে, বাড়িতে যে বিয়ে হয়েছে এটা কিন্তু বলেনি, এগুলো তো বাইরে মন্দিরে বিয়ে করেই ঢুকেছে। এখন বিয়ে একটা মেয়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া, শাখা, এটা একটা সেন্সিটিভ ম্যাটার। তো বিয়ে যখন হয়েই গেছে তো সম্বন্ধটা মেনে নিলেই তো ভালো হতো, আর দুজনেই না হয় পড়াশোনা করবে। তো ওর মামা আমার বাবাকে মানে বাবার সঙ্গে কথা বলার পরে ওর মামা আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করবে স্নেহাশিস? আমি তখন বললাম আমি পড়বো। ঠিক আছে দুজনেই পড়াশোনা করো। ওকে বললো তুই কি করবি? আমি পড়বো, আমি এখানেই থাকবো। তুই তাহলে মা বাবার কাছে যাবি না? ও বলছে না, আমি মা আমাকে মারে, আমাকে এই করে ওই করে, মা আমাকে ছেড়ে অনেকক্ষণ চলে যায়, নানান রকমের, তখন মায়ের বিপক্ষে যত রকমের কথা। তো ঠিক আছে, ওর বড় মামা বোন চল, তুই যদি মরেও যাস আমরা কিন্তু আর দেখতে আসবো না। মানে একটা মানসিক, হ্যাঁ হ্যাঁ, তুই মানে না মামা বলেনি, মা বললো তুই যদি মরেও যাস মনের দুঃখে আমরা কিন্তু আর আসবো না। তো ন্যাচারালি ওখান থেকে মা বাবা মানে মামা আর যারা এসেছিল তারা চলে যাবেন। তখন সবাইকে বসিয়ে আমাদের যেটা একটু সম্বর্ধনা জানানো, কিছু খাওয়ানো, এই ম্যাটারগুলো ফর্মালিটিগুলো হলো, চলে গেল। 22 দিন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। 22 দিন পরে ওর বাবা এসছে আমাদের বাড়িতে, এসে আমার বাবা মা আমাকে ওকে সবাইকে বলছে আপনারা আমার বাড়িতে চলুন, নেমন্তন্ন করলো। নেমন্তন্ন করাতে আমরা সবাই গেলাম। প্রথমেই তো আমি বসেছি, বসার পরে ওর দিদা এসছে, দিদা এসে বলছে এই ছেলেটাকে দড়ি দিয়ে বাঁধ। মামার ছেলে টেলে সব এসছে, যথারীতি আমাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আচ্ছা, বলছে তোর যদি এত সাহস, তুই আমার মেয়েকে এরকম চোরের মতো চুরি করে নিয়ে গেলি কেন? আমাকে বলতে পারতিস যে আমি বিয়ে করব, আমার এই যোগ্যতা আছে। তোর কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার জন্য? আর দিদা বলছে ওর শাখা ভেঙে দে, সিঁদুর মুছে দে। তখন বয়স্ক মানুষের যেটা হয় মানে একদম
সব মামার ছেলেরা আমাকে দড়ি টড়ি দিয়ে বেঁধে আটকে রেখে, ওর দিদা মাসি সবাই গেছে শাঁখা সিঁদুর ভাঙার জন্য। ও যখন দেখছে যে শাঁখা সিঁদুর ভেঙে দেবে, ও তখন রাতের বেলা, মানে ঠিক সন্ধ্যে ধরো 7টা সাড়ে 7টার দিকে, ও রীতিমতো ওখান থেকে ওদের হাত থেকে ছাড়িয়ে ফাঁকা মাঠের দিকে দৌড়। আচ্ছা, দৌড় মানে এক প্রকারে পালিয়ে যাওয়া। পালিয়ে গিয়ে কি না, আমার যখন তোমরা ওকে মারছো, ওকে মানে মারার মতো একটা অ্যাটিচিউড, আমি বাঁচবো না, ঠিক আছে। এবার ওদের বাড়ির লোক ঘাবড়ে গেছে, একমাত্র মেয়ে, রাতের বেলা ঘন অন্ধকারের মধ্যে ফাঁকা মাঠে কোথায় গেছে, কি করছে, এবার চারিদিক খুঁজে বেড়াচ্ছে ওদের লোক। আমাকে তখন ছেড়ে দিয়েছে, আমি চুপ করে বাঁধা অবস্থায় বসে আছি। তারপরে 45 মিনিট, আধা ঘন্টা 45 মিনিট পরে ওকে খুঁজে পেলো, একটা জায়গায় বসে আছে চুপচাপ কাঁদছে। ও ধরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বললো ঠিক আছে, যা হবার হয়ে গেছে। এবার আমাকে যে বেঁধেছিল ওর বাবা, মানে সবাই মিলে আমাকে আবার জড়িয়ে টড়িয়ে ধরে বলছে তোমাদের ভালোর জন্য বলছি, আর যা হয়েছে হয়েছে, আমার মেয়ে যদি কোথাও সুখী থাকে তাহলে আমিও সুখে থাকবো বলে। যেটা একটা দেখো ন্যাচারাল, একটা বাবার মেয়েকে এইভাবে যদি কোনো ছেলে বিয়ে করে, সেটা তার বাবাকে আঘাত করা হয়, কোনো বাবাই মেনে নিতে পারবে না। কিন্তু আমাকে মোটামুটি খুব আদর যত্ন করে বললো তোমরা দুজনেই পড়াশোনা করো, এ করো। এই যে বিয়ে করে নিয়েছি, স্কুল আর আমাদেরকে এন্ট্রি দিচ্ছে না দুজনকেই। চারিদিকে তো রটে গেছে যে ওরা বিয়ে করে নিয়েছে। 11-এ যে ভর্তি হবে ও, আমি তো ড্রপ দিয়ে দিয়েছি, আমি না হয় 10-এ পড়বো, কিন্তু ও যে 11-এ ভর্তি হবে ওকেও নিচ্ছে না স্কুল। কেন? কারণ বিয়ে করেছি, শাঁখা সিঁদুর ফিঁদুর পরে, যদি পরে হয়তো অ্যালাউ নেই নয়, মানে আমরা যদি স্কুলে যাই তাহলে আরো যে 2-4টে ছেলে মেয়ে আছে তারা বলবে চল আমরা বিয়ে করে নিই, পড়াশোনা থাক, ঠিক আছে। কেননা ওই যে টাইমটা ধরো 16-17 বছরের যে একটা বয়স, ওই সময়টা একটা এমন একটা স্টেজ, ওই স্টেজটাতে একটা ছেলে আর একটা মেয়েকে কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার। মানে একটা মেয়ে না যাকেই দেখবে মনে হবে সেই আমার সবকিছু, কিন্তু পরে যে কি যন্ত্রণা কি কষ্ট আছে রিয়েল লাইফে, সেটা কিন্তু সে তখন বুঝতে পারে না, ফিউচারটা তার মাথায় ক্লিক করে না। তো ন্যাচারালি স্কুল অ্যালাউ করলো না, তাহলে কি হবে? বাড়িতে বসে আছি। এবারে একটা দূর সম্পর্কের জেঠুর বলল ওদের দুজনকেই আমার এখানে পাঠিয়ে দাও। ওখানে গেলাম, ওখানে গিয়ে ঘর ভাড়া নিয়ে, ঠিক আছে, দুজন থাকলাম, থেকে পড়াশোনা করছি। ও যায় আমি যাই, আমি 10-এ পড়ছি, মানে 10-এ পড়ছি, আর ও হচ্ছে 11-এ পড়ছে। সবাই টিটকারি করে, ওকে বলে বৌদি, আমাকে বলে কিরে বউ 11-এ পড়ছে আর তুই 10-এ পড়ছিস, ব্যাপারটা কি তোদের? এরকম নানান রকমের প্রশ্ন আসে। আমি দেখলাম আমাকে টিটকারি করছে। আর সবচাইতে বড় জিনিস তখন মাথায় খেললো কি জানো, আমি বিয়ে করে ফেলেছি, বউয়ের নানান রকমের জিনিসের প্রয়োজন, ঠিক আছে। এবার ওকে যে জিনিসপত্র আমার দেওয়া কর্তব্য, সেটা আমি বাবার থেকে টাকা নিয়ে বাবা আজ 1000 টাকা লাগবে, বাবা কাল 500 টাকা লাগবে, বাবা আজ 2000 টাকা লাগবে, এরম করে চেয়ে আমি আমাদের কোথাও ঘুরতে যাচ্ছি বাবার পয়সায় ঘুরছি, কোথাও খেতে যাচ্ছি বাবার পয়সায় খাচ্ছি। এটা আমার একটা মানে বিবেকে বাঁধলো যে না, আমার কিছু একটা সাইড ইনকাম, আমি তো গাড়ি তো প্রথম করেছিলাম, গাড়ি তো চলে গেছে হাত থেকে, সাইড ইনকাম কিছু একটা করা উচিত। আমি শুরু করলাম কি, একটা পড়ার জন্য ল্যাপটপ নিলাম, ছোট ল্যাপটপ নিলাম, নোটবুক ল্যাপটপ। সেই ল্যাপটপটাতে প্রথম কম্পিউটার প্র্যাকটিস করা শুরু করলাম। করতে করতে একটা পাশে স্কুল যেখানে ছিল, স্কুলের পাশে একটা স্টুডিও ছিল, ছোট্ট স্টুডিও, ওই স্টুডিওতে আড্ডা দেওয়া শুরু করলাম। করতে করতে ওই দাদার কাছ থেকে কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি টুকটাক টিপস শিখে নিয়ে আমি কি করলাম, স্কুল থেকে 2-3 কিলোমিটার দূরেই একটা ছোট্ট গুমটির মতো, ওর মধ্যে আমি একটা ছোট ওই সাইবার ক্যাফে টাইপের খুলে ফেললাম। ওটা কি করতাম, স্কুলে যখন যেতাম, স্কুল থেকে এসেই আমি ওই বিজনেসটা করতাম। আচ্ছা, ওই বিজনেসটা করতে 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 বেশ কিছু কাঁচা পয়সার ইনকাম করলাম। মানে তখন তোমার ওই মেমোরি কার্ড লোড করা হতো, মিউজিক লোড করা হতো মোবাইলে গান শোনার জন্য, এই সব কাজগুলো করতে করতে আমার ওই ব্যবসাটার প্রতি ন্যাক চলে আসলো। আমি ওই বছরও খুব ভালোভাবে মাধ্যমিক কমপ্লিট করতে পারলাম না, মাধ্যমিকে মাত্র 417 মার্ক পেলাম। তাও আবার অনেক কিছু করে, চুরি টুরি করে, মানে টুকলি তো চলে, ঠিক আছে, টুকলি মানে কি হাতে লিখে নিয়ে গেছি নানান রকম করে। 417 মার্ক পেলাম মাত্র। আমি ভাবলাম আমার তো পড়াশোনার কেরিয়ার শেষ, আমি এই 417 মার্ক নিয়ে তো আর দাঁড়াতে পারবো না। আমার যেটা মানে তখন, এখন ভাবছি যে না, ওই 417 থেকেই যদি আমি পড়াশোনা করতাম
তাহলে হয়তো ভালো হতো। হ্যাঁ কিন্তু তখন ভেবেছি আমার তো রেজাল্ট খারাপ হয়ে গেছে, ভালো রেজাল্ট যারা করে না তাদের তো জীবনে চাকরি নয়, কিছুই নয়, ভালো জায়গায় যেতেও পারবে না। ওই ব্যবসার পেছনে দৌড়ানো শুরু করলাম। ওই স্টুডিও, জেরক্স, মোবাইল রিপেয়ারিং, মোবাইল অ্যাসেসরিজ, এইসব ব্যবসা, ওই ছোট গুমটি থেকে আরেকটা দোকান ভাড়া নিলাম, নিয়ে ফার্স্ট শুরু হলো আমার বাবা মায়ের উপরে ফোর্স, যে আমি ব্যবসা করেছি, আমার ব্যবসা দাঁড়িয়ে গেছে, আমাকে টাকা লাগবে, আমার টাকা দাও। এবার বাবা পাঁশকুড়া থেকে ধরো দীর্ঘদিন বাড়ি চলে গেছে, পাঁশকুড়ার ব্যবসা নষ্ট হয়ে গেছে, দীর্ঘদিন বাড়ি চলে গেছে, মাঝখানটায় দিদিরও বিয়ে হয়ে গেছে, দিদিকেও অনেক কষ্ট করে, মানে কি বলা যায়, দিদিকে কিছুই দিতে পারেনি, জামাইবাবু কিছুই নেয়নি, খালি হাতে দিদিকে বিয়ে করে নিয়ে গেছে আমার যে দাদা ভাই। তো এরকম একটা সিচুয়েশনে, আর বাবার যে ওই তোমার পলিসির যে বিজনেসটা করতো বাবা, ঠিক আছে, সেই পলিসিরও ওই বাজার খারাপ, রোজ ভ্যালি ডুবে গেছে, সারদা ডুবে গেছে, নানান রকমের চিট ফান্ডের ব্যাপার। তো বাবা তখন অর্থনৈতিকভাবে অনেকটাই বাবার অবস্থা খারাপ। সেই অবস্থায় আমি প্রেশার করছি যে আমাকে টাকা দিতে হবে, আমি ব্যবসা করেছি, আমার ব্যবসার টাকা লাগবে। বাবা মা তো কোনো রকম সাপোর্ট করতে পারলো না প্রথম। তখন ওই যে আমার যে ওয়াইফের মা প্রায় 50,000 টাকা মতো ক্যাশ আমাকে সাপোর্ট করলো। আমি কম্পিউটারের ডিসপ্লে থেকে শুরু করে কম্পিউটারের অ্যাসেসরিজ নানান রকম ইনভেস্ট করলাম। করার পরে আস্তে আস্তে করে দিন কাটছে, একজন ভিডিওগ্রাফার হয়ে গেলাম, নানান ওয়েডিংয়ের ভিডিও, রাইস সেরিমনি ভিডিও, নানান রকম শ্যুট করতে থাকলাম। করতে করতে আবার মাথায় ভূত চাপলো, আমার যদি একটা গাড়ি হতো ভালো হতো। আচ্ছা, তাহলে কি হতো, ঘুরে ফিরে তোমার, হ্যাঁ ঘুরে ফিরে গাড়িটা কেমন না, ওই যে ভিডিওগ্রাফি করছি বিয়ে বাড়ি, তার সঙ্গে বরের জন্য তো লোক গাড়ি বুকিং করছে আমার কাছে এসে, আমি কি করছি, অন্যের গাড়ি বুক করে দিচ্ছি। নিজের যদি একটা গাড়ি হয়ে যায় তাহলে তো আমার ওই বুকিং গুলো আমি নিজেই পাবো। আমি কি করলাম, পার্ট টাইম, ওভার টাইম, এরকম নানান সাইডে জব করা শুরু করলাম। পার্ট টাইম জবটা কিরকম, পার্ট টাইম জবটা খুবই ডেঞ্জারাস বলতে কি, যে প্রথমে আমি কাজে গিয়েছি কি না, তুমি গাড়ি চালাতে পারো, হ্যাঁ ঠিক আছে, তোমাকে গাড়ি চালিয়ে যেতে হবে, একটা এরকম প্রোডাক্ট তুমি পৌঁছে দেবে, চলে আসবে। কিন্তু আমি ভাবতাম না যে এটা লিগ্যাল কাজ করছি কি ইলিগ্যাল কাজ করছি। আচ্ছা, মানে প্রোডাক্টটা কি হ্যাঁ, তুমি জানো, মানে ধরো একটা, যেমন আমাদের ওখানে জুতোর কারখানা আছে, এবারে কি হয়, নানান রকমের যে লেদারের যে ব্যাপারগুলো, কাঁচা লেদার যেটা, সেটা কি হতো, সেটা একটা গাড়িতে করে যেত, সেটা অনেক সময় রাস্তাতে পুলিশ ধরলেই কেস হবে, এই হবে, তার জন্য কি হতো, ওটাকে প্রাইভেট কারের মধ্যে ভেতরে করে নিয়ে যেত। পুলিশ ভাবতো প্রাইভেট কার যাচ্ছে, কিন্তু ওটা লেদারের প্রোডাক্ট যাচ্ছে, ঠিক আছে। এবারে লেদার এমন একটা জিনিস, লেদার বলতে কি জানো তো, কিছু কিছু প্রাণী আছে তার হত্যা, মানে তার হত্যা করে এই চামড়া এ করা, এই সব ব্যাপার। কিন্তু আমাদের ওখানে বেসিক্যালি যেত তোমার ওই গরু ফরুর যে লেদার গুলো, এগুলো যেত। তা আমি গাড়ি চালাতাম অ্যাজ এ ড্রাইভার, আস্তে আস্তে করে একদিন গাড়ি চালালে 1000 টাকা পেয়ে যেতাম, ভালোই ইনকাম তখনকার সময়, ধরো 2010-11 টাইম প্রেসারের মধ্যে আমি আমার টাকা আসছে মানে অনেক। হ্যাঁ, এবারে আমি ধরো প্রায় 35-40 হাজার টাকা মতো আমি গাড়ি চালিয়ে রোজগার করে নিলাম। আর আমার যে দোকানটা ছিল, ওই যে গাড়ি চালানো, এদিক ওদিক করা, আমার দোকানটাও তখন আস্তে আস্তে ডাউন হতে শুরু করলো। তার প্রথম কথা, দোকানের দিকে টাইম দিচ্ছি না, আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে দোকানের যে অ্যাসেসরিজ, সেগুলো সবই ছিল চায়না মোবাইল অ্যাসেসরিজ। আস্তে আস্তে করে অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ করা শুরু করলো। মানুষ কি করছে, এই সপ্তাহে একটা মডেল, আবার 2-4 দিন যাওয়ার পরে আরেকটা মডেল। তাতে কি হচ্ছে, দোকানে অনেক অ্যাসেসরিজ প্রোডাক্ট গ্যাদারিং হয়ে গেছে, বিক্রি আর হচ্ছে না। কি করব, মাথা থেকে ব্যবসার পুরো মডেলটাই চলে গেল। তখন আসলো যে না, এই ব্যবসাতে অনেক লস হচ্ছে। আর তার মাঝখানে কি, আমার বাবাকে প্রেসার দিয়ে জেরক্স মেশিন আর ভিডিও ক্যামেরা আর তোমার কম্পিউটার আবার একটা সেটআপ কেনার জন্য বাবাকে প্রেসার দিয়ে জমি বিক্রি করিয়ে প্রায় 7 থেকে 8 লাখ টাকা নিয়েছি বাবার কাছ থেকে। আচ্ছা, নিয়ে 3খানা ক্যামেরা সব কিছু কিনে পুরো একদম হিউজ সেটআপ বানিয়ে নিয়েছি, কিন্তু আর চালাতে পারলাম না। কেন, কারণটা কি? ধরো ভিডিও ক্যামেরা সিজনাল ওয়ার্ক, মানে বিয়ে বাড়ির সিজন হলে তবেই তো তুমি কাজটা পাবে, কিন্তু ধরো ওই 3 মাস পরে আর কাজ পাচ্ছি না, জিনিস পড়ে আছে, টাকা তো অনেক ঢুকে গেছে, ঠিক আছে।
আবার কারোর ধরো অ্যালবাম বানিয়ে রেখেছি, ক্যাসেট বানিয়ে রেখেছি, টাকা দিচ্ছেও না, নিয়েও যাচ্ছে না, টাকা তো যান। হুম। আমার ব্যবসাটার প্রতি এনার্জি পুরো লস হয়ে গেল। এক রাতের মধ্যে ওই 1,25,30,000 টাকা, মানে ওই 8 লাখ টাকার ভ্যালুয়েশনটা 1,25,30,000 টাকায় চলে এলো। 1,25,30,000 টাকায় পুরো লটে দোকানটা একজনকে বিক্রি করে দিলাম। আচ্ছা, মানে ওই তোমার 7-8 লাখের জিনিস 1,25,000 টাকায় বিক্রি করে দিলাম। মারাত্মক লস তাহলে। হ্যাঁ, বিক্রি করে দিয়ে ওই গাড়ি কিনলাম। প্রথম কিনলাম একটা ভাঙাচোরা টাটা সুমো, সেই মারুতি ভ্যানের পরে টাটা সুমো কিনলাম। আচ্ছা। টাটা সুমোটা কিনেছি, কিনে ঠিকই ছিল, আমার মাথায় আবার জেগে গেল টাটা সুমোটাকে মডিফাই করে নিউ মডেল বানাবো। ওই পুরোনো গাড়ি কখনো ভেঙে চুরে আবার নতুনের মতো করা যায়, কিন্তু আমার মাথায় ওই ভূত চেপে গেছে যে আমি ওটাকে একদম চাকাচাক বানিয়ে দেবো। গ্যারেজওয়ালার কাছে গেলাম, গ্যারেজওয়ালা সব কেটে কুটে ভেঙে চুরে নতুন করতে গিয়ে ওর পেছনে আবার প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা ঢুকে গেল। ঢুকে গিয়ে ওই যে 1.5 থেকে 2 লাখ টাকা, ওটাও খুব কষ্ট করে, কিন্তু কষ্ট হলে ওটা সৎ পথ নয়। মানে আমি এখন মনে করি যে ওই মানে কি বলতো, তুমি যদি জীবনে চলার পথে খারাপ মানুষের সঙ্গে চলো, বসে এক কাপ চাও খাও, তুমি কিন্তু পরে পস্তাতে পারো। হ্যাঁ একদম। আমি তো তখন বুঝতাম না, হ্যাঁ। আমি বিভিন্ন মানুষ যে যে কাজের অপরচুনিটি দিয়েছে আমি ছুটে চলে গেছি, করেছি। এবার আস্তে আস্তে আমার নামটা ট্র্যাকের মধ্যে চলে আসলো যে এরকম একটা ড্রাইভার আছে যে কিছু একটা মানে স্মাগলিং টাগলিং লাইনের সঙ্গে ইনভলভ আছে। তো ন্যাচারালি আমার নামটা যখন চলে আসলো, কিন্তু আমি তখন খুব খারাপ হলো, আমি তো বুঝতে পারিনি যে আমাকে কেউ ট্র্যাক করছে। একদমই তাই। হ্যাঁ। এবার আমি ভাবলাম যাক আমার গাড়ি হয়ে গেছে, আর আমিও বুঝে গেছি যে এই কাজটা করা মানে পুলিশ যেহেতু কেস দেয়, তাহলে এটা কিন্তু করাটা ঠিক না, গাড়ি ফাড়ি চালানো ঠিক না। ঠিক আছে, গাড়ি চালানো বন্ধ করে দিলাম। দিয়ে আমার ওই যে গাড়িটা করেছি ওই গাড়িটা নিয়ে আমি ভাড়া খাটাই। ভাড়া খাটতে 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 একটা 65,000 টাকা দিয়ে ছোট্ট একটা গাড়ি কিনলাম, এই ছোট্ট যে প্রাইভেট কারগুলো, অনেক পুরোনো মডেল, 65,000 টাকা দিয়ে কিনলাম। এই দুটো গাড়ি থাকলো, থাকতে থাকতে দেখছি গাড়ির ব্যবসা ভালোই চলছে। আমি তখন প্ল্যান করলাম আরেকটা গাড়ি নেব, নতুন গাড়ি, একটু লং ডিস্টেন্সে যে ভাড়াগুলো হয়, নতুন গাড়ি নেব, ওখানে ভাড়ায় যাবে। তো যথারীতি আমার নামে লোন হচ্ছে না, আবার কি করলাম, আমার মামার ছেলের নামে, বড় মামার ছেলের নামে আমি লোন পাস করালাম। ঠিক আছে, করে একটা গাড়ি কিনলাম। ওটা কেনার পরে 6 মাস 7 মাস যায়, বেশ ভালোই চলছে। তখন আমার 3টে গাড়ি, 3টে গাড়িতে ভালোই আর্নিং হচ্ছে, ভালোই ভাড়া খাটছি, ভালোই আর্নিং হচ্ছে। 3টে গাড়ির পরে ফাইন্যান্সের লোক আসলো বাড়িতে, এসে বললো আপনার তো ফাইন্যান্স রেকর্ড এবং সিভিল খুব আরেকটা গাড়ি নিয়ে নিন, আমরা লোন করে দিচ্ছি। আমি বললাম স্যার দাদার নামে তো লোন করেছি, দাদার নামে তো আর গাড়ি হবে না এখন। বলছে হ্যাঁ, ওটা আরো 6-7 মাস গেলে তখন হয়তো আমরা ওনাকে আরেকটা লোন দিতে পারি, এখন আপনি আপনার বাবার নামে নিয়ে নিন, আমি চালাচ্ছি সবকিছু। মানে সেটা একটা লোভ দিল একটা এসে। ঠিক আছে, আমি কি করলাম, বাবার নামে লোন পাস করি, আবার একটা গাড়ি কিনে নিলাম। ঠিক গাড়িটা কিনলাম, তারপরেই আমার মাথায় ভূত চেপে গেল, বাবার এই বাইকটা আমার ভালো লাগছে না, পুরনো হয়ে গেছে, আর একটা পালসার কিনবো। পালসার বাইক কিনে নিলাম ইএমআইতে, পার মান্থ 9,000 টাকা সামথিং কিছু এরকম হবে। ইএমআইতে বাইক কিনে নিলাম। ঠিক বাইকটা কিনেছি, 3টে গাড়ি, বাইক, প্লাস আমাদের রোডের ওপরে জায়গা, মানে রোডের পাশেই জায়গা। লোকের চোখে লেগে যাক বলো কি যাই হোক জানি না, আমার আস্তে আস্তে করে মানে লোক এবারে আমাকে পিএম করা শুরু করলো, পোস্টমার্টাম, যে ওর সোর্স অফ ইনকামটা কি, কি ব্যাপার। এবার আমি ঠিকঠাকই চলছি, কোনো রকম কোনো কিছু নেই, ঠিকঠাক ভাবেই গাড়ি চালাচ্ছি। হঠাৎ একদিন রাতের বেলা আমার মামা বাড়ি থেকে ফোন আসলো যে তোর দিদার খুব শরীর খারাপ, তোরা যদি পারিস এসে একবার দেখে যা। চলে গেলাম দিদার বাড়ি, আমি, মা, বাবা, আমার ওয়াইফ মানে প্রিয়াঙ্কা। ঠিক আছে, চলে গেলাম। আর আমার মাসি বাড়ির থেকে 2-1 আমার বড় মামার মেম্বার, সবাই মিলে চলে গেলাম। দিদার বাড়িতে আছি, দিদা মৃত্যু শয্যায়, মানে হয়তো কালকে সকালেই হয়তো উনি গত হবেন, এরকম। সবাই গিয়ে যেরকম যে ফর্মালিটি গুলো থাকে করছি। আর ওই দিন ভোরবেলায় আমার আরেকটা গাড়িতে আমার ছিল, মানে ট্রিপ ছিল দীঘা। এবার আমি একজন ড্রাইভারকে সবকিছু বুঝিয়ে এই জায়গা থেকে পিক আপ করবে, দীঘাতে নিয়ে যাবে, আবার আসবে, ফোনে যোগাযোগ হয়ে যাবে।
ওকে সব চাবি টাবি দিয়ে বুঝিয়ে দিয়ে চলে গেছি আমি মামা বাড়ি। আমার বাড়ি থেকে প্রায় 55-60 কিলোমিটার দূরে ছোট মামা, সেই ছোট মামার স্কুলে, আচ্ছা ছোট মামার কাছেই দিদা থাকতেন। তো আমি চলে গেছি, কি পরে ধরো যখন আমার বিয়ে হয়ে গেল, মামা জানতে পারলো, তখন মামা আবার আমাদেরকে ইনভাইট করলো, তুই বিয়ে করেছিস। তো মামা আবার আমাকে বুকে টেনে নিয়েছিল, মানে একসেপ্ট করে নিয়েছিল, যা করেছিস করেছিস, এখন তো যাক ব্যবসা করছিস, শুনলাম 3টে গাড়ি হয়ে গেছে, মানে খুব ভালো, আমার ভাগনা চাকরি না পাক কিন্তু ব্যবসায় দাঁড়িয়ে গেছে, এরকম একটা মামার মেন্টালিটি। হ্যাঁ, স্বাভাবিক। তো মামার কাছে গিয়েছি, ঠিক ভোরবেলা ফোন আসলো ড্রাইভারের কাছ থেকে, দাদা আমার গাড়ি পুলিশ আটকে দিয়েছে, চাবি নিয়েছে, কাগজ নিয়ে নিয়েছে, তুমি এক্ষুনি চলে আসো। আমি বললাম গাড়ির তো কাগজ কিছুই নেই, কাগজ তো সব আমার কাছে আছে, গাড়ির কাগজ নিয়ে নিয়েছে, তুমি এক্ষুনি চলে আসো মানে? না, পুলিশ গাড়ি থানায় ঢুকিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে ফোন আসলো, গাড়ি থানায় ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা। আমি কি করলাম, ওই 55 কিলোমিটার দূর থেকে বাইক নিয়ে বড় মামার ছেলেকে বাইকে বসিয়ে থানায় আসলাম। আচ্ছা। থানায় এসে জিজ্ঞেস করলাম যে স্যার গাড়িটার ব্যাপারে কি ব্যাপার, গাড়িটা আটকেছে। তখন থানা বলল যে গাড়ি মালিককে, গাড়ি মালিককে ডাকুন। গাড়ির মালিক দাদা, কাগজে কলমে দাদা। বললো আপনি বসুন। দাদা বসে আছে, আমাকে বললো আপনি কি, আপনি যান। এবার আমি এতটাই মানে কি বলা যায় তখন ছিলাম, মানে পিওর যাকে বলে খাঁটি, যেটা সত্যি সেটাই আমি প্রকাশ করতাম। তো ন্যাচারালি দাদাকে যখন বসিয়ে দিল, আধা ঘন্টা পরে যখন দাদা দেখছি কান্নাকাটি করছে, রীতিমতো কেঁদে বলছে ভাই তুই আমাকে ফাঁসিয়ে দিলি, আমার এরকম ছোট ছোট 2 বাচ্চা মেয়ে আছে, তুই আমাকে যে এরকম বিপদে ফেলবি আমি বুঝতে পারিনি। বললাম কেন, কি হয়েছে, কি হলো এরকম, কি হলো এরকম? কি এমন হলো? না, এই গাড়ির বিরুদ্ধে তো অনেক কমপ্লেন আছে, এই গাড়ি তো জীবনে বের করতে পারবো কিনা জানি না, আর তুই তো গাড়ি বের করানো তো দূরের কথা, কিন্তু এখন তো আমাকেই জেলে যেতে হবে। বললাম কেন তোমায় জেলে যেতে হবে? আর রীতিমতো বাড়িতেও খবরটা চলে গেছে। আর আমার দাদার যে ছোট ছোট 2 বাচ্চা মেয়ে ছিল, ওরা তখন এতটাই কিউট ছিল, আর ওদেরকে আমি এতটাই ভালোবাসতাম, ওরা আমার বাড়িতেই থাকতো, মানে আমার রোড সাইডের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি ছেড়ে একটা রোডের উপরে বাড়ি করেছিলাম। আচ্ছা। রোড সাইডের বাড়িতে ওরা থাকতো, কেন না ওখান থেকে আমার ওই বড় ভাইজি, যে বড় যে ভাইজিটা, ওর স্কুল কাছে, এবং আমি একা, আমাদের অত বড় বাড়ি ছিল, দাদা এবং আমরা থাকতাম। আর ওই বাড়িতে আমার দিদি জামাইবুর সঙ্গে, মানে দিদি আর যে জামাইবাবু দাদা ভাই, ওদের সঙ্গে ওই বাড়ির জায়গাকে কেন্দ্র করে একটা বিশাল সমস্যা হয়ে গেছিল, মানে এক প্রকারের সম্পর্ক খারাপ। দিদি আর দাদা ভাইয়ের সঙ্গে কোনো রিলেশন নেই ওই মোমেন্টে। কেন? দাদা ভাই দেখলো এই ছেলে তো পুরো বখাটে হয়ে গেছে, আর দিদিও দেখলো যে বাবা মা তো ও যেটাই চায় সেটাই দেয়, কিন্তু আমাদের কোনো কথা নেয় না, আমাদের সঙ্গে টোটাল রিলেশন কাট। আচ্ছা। ওই পরিস্থিতিতে আমার সঙ্গে ওই দাদা থাকতো। এবারে আমি দেখলাম যে দাদার ছোট ছোট মেয়ে আছে, দাদা কাঁদছে, বৌদি ওখান থেকে আমাকে উল্টো পাল্টা করে বলছে। আমি রীতিমতো থানায় ঢুকলাম, ঢুকে বললাম স্যার গাড়িটা তো সন্দীপ মাইতির নামে, কিন্তু গাড়িটা আমি চালাই, আর সন্দীপ মাইতি গাড়ির সম্পর্কে কিছুই জানে না, সবকিছু আমিই মেনটেন করি, আমি হিসেব মেনটেন করি, আমিই চালাই। আমাকে ডাকলো, ইন্টারোগেশন স্টার্ট হলো, আমাকে বলল যে সত্যি গাড়িটা তুই মেনটেন করিস? তো বললাম হ্যাঁ। সন্দীপ মাইতি কিচ্ছু করে না তো? ততক্ষণে অলরেডি আমার দাদার হয়ে একজন উকিল চলে এসছে, উকিল চাইছে যে দাদাকে ওখান থেকেই বেল মানে বের করে নিয়ে যাওয়া, বেল করে নেবে। মানে আমাদের বাড়ির লোক তখন আর দাদার কাছে যায়নি, দাদা তখন বাধ্য নিজে ফোন যোগাযোগ করিয়ে উকিল ডেকে নিয়েছে। আর একদিকে দাদা হয়ে গেছে, একদিকে আমি হয়ে গেছি। ওকে থানা বলেছে যে তোমার গাড়ি তুমি বুঝে নাও, তুমি ওকে দিয়ে ওই গাড়ি কি করছে না করছে তোমার তো বোঝার অবস্থা নেই। তো রীতিমতো আমি থানায় বললাম যে সন্দীপ মাইতিকে ছেড়ে দিন, আর ও আমার দাদা হয়, ও কিছুই জানে না, ঠিক আছে? আপনাদের যদি কোনো কিছু অভিযোগ থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করুন, কেননা গাড়িটা আমি চালাই, আর সত্যি কথা বলতে গাড়িটাকে আমি প্রচুর ভালোবাসতাম। আমি জানতাম আমার গাড়ি আমি করি, আমার গাড়ির সমস্যা হয়েছে, আমাকে সলভ করতে হবে, তুই চালাস, ঠিক আছে? তাহলে সন্দীপ মাইতি কোনো দোষ নেই তো, ছেড়ে দেবো তো? আমি বললাম হ্যাঁ ছেড়ে দিন। আমি জানি হয়তো গাড়ি কোথাও ধাক্কা টাক্কা মেরেছে, কিছু হয়েছে, কেউ কোনো কমপ্লেন করেছে। এবার আমি বললাম স্যার আমার গাড়িটার অভিযোগটা কি বলুন, আপনি যে আমাকে ধরে রাখলেন, বসিয়ে রাখলেন। বললো অভিযোগ কি আছে তোকে বলে দেবো, তুই চুপচাপ বস না। 3 দিন রীতিমতো থানায় বসে আছি,
কোনো ইন্টারোগেশন নেই, ওই একটাই কথা আমি বলেছি যে যা কিছু আছে গাড়ির সব আমার, হুম, সন্দীপ মাইতির কিছু না, ছেড়ে দিন ওকে। হুম, ঠিক আছে, আচ্ছা। 3 দিন আমাকে বসিয়ে রেখেছে। হুম, 3 দিনের পরে 4 দিনের দিন দেখছি 4-5 জন লোক এসে ঢুকে ওইরকম জানালা দিয়ে আমাকে দেখছে, যে দেখি ছেলেটা কেমন, কি ব্যাপার, দেখে আবার বেরিয়ে চলে যাচ্ছে, কেউ মুচকি মুচকি হাসছে। হুম, তো ব্যাপারটা তুমি জিজ্ঞাসা করো? ব্যাপারটা আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি বৃত্তান্ত। বলছে তোকে অত কিছু বুঝতে হবে না, চল তোকে কোর্টে নিয়ে যাব, তোর আজকেই ছেড়ে দেবে কোর্ট থেকে, তোর একটা গাড়ির বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগটা কোর্টে জজ সাহেব শুনবে, হুম, তোর আজকেই ছেড়ে দেবে, তোর ওটা কিছু অসুবিধা হবে না, যেহেতু থানায় ডেকে নেওয়া হয়েছে, হুম, ক্যামেরা আছে। ঠিক আছে, তখন অলরেডি প্রত্যেকটা থানাতে ক্যামেরা বসানো হচ্ছিল, হুম, তোর কোনো ভয় নেই, সব তোকে কোর্ট থেকে ছেড়ে দেবে, এইখানটা সই করে দে। আর যখনই আমাকে মেডিকেল করাতে নিয়ে যেত, মানে প্রত্যেকদিন মেডিকেল করাতে নিয়ে যেত, হুম, ঠিক আছে, সেটা পরে বলছি, কোর্ট থেকে আসার পরে এখানে সই করে দে। তা আমি জানি যাক 3 দিন আমাকে আটকে রেখেছে। আমার বাবা আসছে, বাবাকেও পাত্তা দিচ্ছে না। আমার বাবা গিয়ে বলছে স্যার কি হয়েছে বলুন, কি ব্যাপার। আরে আপনি জানতো, রীতিমতো বাবাকে, মানে কুকুরকে যেরকম লাথি মেরে লোক মানে তাড়ায় অনেকে দেখেছি, ওরকম ভাবে মানে কুকুরের মতো আচরণ করেছে বাবার সঙ্গে। বাবা আর যেতে পারছে না। হুম, বাবা মা অনেক পার্টির বড় বড় লোকের কাছে গেছে, গিয়ে হেল্প চেয়েছে। পার্টির লোক বলছে যে আমরা কি হেল্প করব, থানায় যদি এরকম অভিযোগ থাকে আমার তো কিছু করার নেই, হুম, আমরা কি হেল্প করব, আইনত যেটা হয় সেটা আপনারা করুন। হুম, তো এর মাঝখানে আমার দিদি জামাইবাবুর সঙ্গে যখন কোনো সম্পর্ক নেই, একজন দুঃসম্পর্কের এক দিদি জামাইবাবু, তাদের কাছে আমার বাবা মা গেছে। সেই জামাইবাবু কি করেছে, আমার বাবাকে বলেছে ঠিক আছে আমি একজন উকিলের সঙ্গে যোগাযোগ করছি, সেই উকিল ভাইয়ের হয়ে কোর্টে যাবে। প্রথম দিন নিয়ে গেছে আমায়, নিয়ে যাওয়ার পরে এখানে তো আমাকে সই করিয়ে নিয়েছে, হুম, যে এগুলো তো সই করে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমি সিজার লিস্ট বলে ওটাকে, সিজার লিস্টে সই করে দিয়েছি। আচ্ছা, কোর্টে গেছে, কোর্টে নিয়ে যাওয়ার পরে আমার এগেনস্টে এলিগেশন হয়েছে কি, মানে আমার বিরুদ্ধে যে অভিযোগটা, হুম, হুম, যে আমার ওই জাইলো গাড়ি, হুম, সাদা রঙের গাড়ি, হুম, ওই গাড়িটা 36 পিস, আমার মনে নেই, হয় 36 পিস ইনভার্টার হুম, আর 81 পিস ব্যাটারি, হুম, বড় যে গাড়ির ব্যাটারিগুলো হুম, হয়, হুম, আমার ওই গাড়ি চুরি করেছে। কোর্টে গিয়ে দেখলাম আমার বিরুদ্ধে, আমার হয়ে যে কোনো, আমার বিরুদ্ধে বলছি, আমার হয়ে যে কেউ উকিল দাঁড়াবে, কোনো উকিল নেই। আচ্ছা, যথারীতি পুলিশ কি করলো, আমাকে রিমান্ডে নিল, মানে 4 দিনের জন্য আমাকে ইন্টারোগেট করবে, ডেকে নিয়ে আসলো আবার থানায়। কোর্টও ওটা গ্র্যান্ট করলো, আমাকে নিয়ে আসলো। আর তখন অলরেডি আমার যে ওয়াইফ প্রিয়াঙ্কা, ও অলরেডি তখন +8 মানে 8 মাস প্লাস প্রেগনেন্ট। আচ্ছা, ঠিক আছে, তো রীতিমতো যখন থানায় আসলাম, ওরা দেখা করতে গেল, থানা থেকে আমার বাড়িতে গেল, কি না বাড়ি সার্চ করতে। হুম, বাড়িতে চারপাশে ঘুরে একটা শুধু হুইল রেঞ্জ আর কিছু কম্পিউটারে কিছু যন্ত্রপাতি হাতে পেলো, ওগুলোই নিয়ে গেলো, ওগুলোই সিজার লিস্টে দিল। আমাকে বললো এগুলোই তোর সিজ হয়েছে, আর কিছু না। তখন দেখলাম আমার, মানে নেক্সট যখন আবার কোর্টে উঠলো, তখন দেখলাম আমার হয়ে কোনো একজন লোক এসে আমাকে বলছে স্নেহাশিস সামন্ত কে। আমি বললাম স্যার আমি। এখানটায় তুমি সই করেছো তো? আমি বললাম হ্যাঁ স্যার। এখানে যে লেখা আছে তোমার বাড়ি থেকে এই এই জিনিস পাওয়া গেছে, সত্যি পাওয়া গেছিল? না তো স্যার এইসব তো কিছু পাওয়া যায়নি। তাহলে তুমি এখানে সই করলে কেন? তুমি না পড়ে সই করে দিয়েছো তার মানে? আমি বললাম যে স্যার আমাকে তো বললো যে তুই সই করে দে, তোকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার থেকে তুমি যা কিছু পড়বে, যা কিছু মানে সই করো, যাই করো না কেন, তুমি একটু পড়ে দেখে তারপরে সইটা করো, তুমি ফেঁসে গেছো। হুম, তো যা হয়েছে হয়েছে, এবার থেকে তুমি তো রিমান্ডে আছো, এবার থেকে যা করবে দেখছি আমি আজকে কি হয়। তো যথারীতি কোর্টে ট্রায়াল হলো, কোর্ট থেকে আমার ইয়েতে পাঠিয়ে দিল, জেলে পাঠিয়ে দিল, সেন্ট্রাল জেলে। আচ্ছা, ঠিক আছে, কেন? এত বড় একটা এলিগেশন, হুম, পুলিশ যদি আরো কিছু জিজ্ঞাসাবাদ করার ইচ্ছে হয়, অন্যান্য থানা আমাকে নেওয়ার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য প্রেয়ার দিয়েছিল, কিন্তু সেটা জজ সাহেব গ্র্যান্ট করলো না, আমাকে জেলে পাঠিয়ে দিল। আচ্ছা, সেন্ট্রাল জেলে থাকলাম, ওখান থেকে আবার ডেট হলো 7 দিন পরে, চলে এলাম। এসেই দেখছি অন্য একটা থানা গিয়ে হাজির। কি? কোর্টেই। আচ্ছা, হুম, কি না, ওর বিরুদ্ধে আমাদের থানা থেকেও কমপ্লেন আছে, যা, আমরা ওকে নিয়ে গিয়ে কিছু ইন্টারোগেট করতে চাই।
কোর্ট বললো অবশ্যই যদি কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে তাহলে তো অবশ্যই ঠিক আছে নিয়ে যাও, 3 দিনের জন্য দিয়ে দিল। আচ্ছা। চলে এলাম ওই থানাতে। হুম, ওই থানাতে এসে 2 দিন টানা বসে আছি, শুধু খাবার দিচ্ছে, রীতিমতো আমাকে খাবার দিচ্ছে, সবকিছু করছে। হুম, লাস্ট দিনটা আমার খাবার টাবার সব বন্ধ করে দিল, দিয়ে রাত্রি ধরো 12টা 12:30 হুম, আমাকে ডাকলো, ডেকে বললো বল এবার এই এই ব্যাপারগুলো আছে, তুই কিছু জানিস? আমি বললাম স্যার আমি তো কিছু জানি না। ঠিক আছে তুই যখন জানিস না ভালো, এখানটা সই করে দে। আবার সেই সই। আবার সই। তো আমি বললাম স্যার এখানে তো লেখা আছে এই জিনিস আমি আমার কাছ থেকে পাওয়া গেছে। তখন আমাকে বেশি শেয়ানা হয়ে গেছো, বেশি বুঝে গেছো, সে সই করতে বলছি সই করে দে। হুম। আমি বললাম স্যার আমি তো সই করব না। হুম, সই করতে হবে, তুই হুম। করবি না তোর বাবা করবে। হুম, আচ্ছা। আমি কোনো মতেই সই করলাম না। লাস্টে কোনো একজন অফিসার কি কনস্টেবল জানি না, মোটামুটি সিভিল ড্রেসে ছিল, রীতিমতো আমাকে এরকম দেওয়ালে, আমি বসে আছি জাস্ট এরকম জায়গায় বুকের উপরে পা তুলে দিয়ে, ঠিক আছে, পা উঠিয়ে চেপে বলছে তুই তো মশার মতো তোর চেহারা, হুম, প্রেশার দিলেই তুই ভেঙে যাবে, হুম, সই কর। যথেষ্ট মানে আমি এক প্রকারের ব্যথাও পাচ্ছি, আবার আমি নিজের থেকে তখন বলছি যে আমার তো সবকিছুই শেষ হয়ে গেল, পারলে আমায় মেরেই দিন। আমি বলছি হুম, বলছি স্যার আমার তো সবকিছু শেষ, আপনি মেরে দিলে আমায় মেরে দিন। হুম, তো রীতিমতো আমার সই কোনো মতেই আমি করলাম না। শেষমেশ আমাকে বললো টিপ সই করে দে। হুম, বললাম আমি টিপ সইও করবো না। হুম, করবি না? তা বললাম না, মেরে দিন আমাকে, আমি তাও করবো না। আচ্ছা। তারপর কিছু বললো না, পরের দিন কোর্টে নিয়ে গেল। কোর্টে যাওয়ার পরে মেডিকেল, প্রত্যেকটা যতবার পুলিশ নিয়ে আসে নিয়ে যায়, হুম। প্রত্যেকবারে কিন্তু মেডিকেল হয়। মেডিকেলে আমাকে বলে দিত পুলিশ যে দেখ বাবু তোকে কিন্তু আমরা বেশি কিছু মারধর করিনি, টর্চার করিনি, ঠিক আছে, তুই আবার বাড়িয়ে বুড়িয়ে বলিস না। তা আমার উপরে নানান রকমের টর্চার হতো, কিন্তু বাড়ির লোকও কিছু বলতাম না, বাড়ির লোক দেখা করতো বলতাম না। আর পুলিশও বলতো যে বাবু তোর কোনো ব্যথা নেই তো, কিছু নেই তো? না এখানটা একটু ব্যথা, বলে না ডাক্তারকে কিছু ব্যথা ট্যাথা বলার দরকার নেই, ঠিক আছে, তুই তাড়াতাড়ি ছাড় পেয়ে যাবে, ব্যথা বললে তোর আবার তোকে ভর্তি করে দেবে, বাড়ি যেতে পারবি না। তো সেই আচ্ছা। ভেবে আমিও কিচ্ছু বলতাম না। ব্যথা কি কিছু, ডাক্তার বলতো যে তোমার কোনো অসুবিধে আছে, চোখে ব্যথা, ঠিকঠাক দেখতে পাচ্ছ, পেটের কোনো সমস্যা আছে? হুম, না স্যার আমি সব ঠিকঠাক আছে। হুম, বলে আমাকে যখন ওই থানা থেকে আবার কোর্টে প্রডিউস করলো, কোর্ট আমাকে পাঠিয়ে দিল জেলে। কেননা যতবারই আমি বেলের জন্য অ্যাপ্লাই করছি, প্রত্যেকবারই কোনো নয় কোনো একটা থানা গিয়ে, মানে যখন এই থানাটা গিয়ে আমাকে জমা দিল কোর্টে, তখন দেখছি আরেকটা থানা চলে এসছে, আমাকে রিমান্ডে নিয়ে কিছু ইন্টারোগেট করতে চাই তারা। হুম, তো কোর্ট কি করলো না, ওকে আর ওর কাছে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না ছেলেটার কাছে। কোর্ট কি করলো, আমাকে জেলে পাঠিয়ে দিল, যে না রিমান্ডে নয় আমরা জেলে পাঠিয়ে দিচ্ছি, যদি আপনার কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে আপনাকে জেলে এসে জিজ্ঞেস করে যেতে হবে। তো রীতিমতো জেলে গেলাম। তারপরে এই দুর্গাপুজো পড়ে গেল, দুর্গাপুজোর ছুটিতে কিচ্ছু করতে পারবো না, দেখতে দেখতে 14টা দিন কেটে গেছে। এবার ওই জেলের ভেতরে যে ঢুকেছি, ওখানে ঢুকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। এবং ওখানে গিয়ে প্রথম যখন যাই তখন কি ব্যাপার, কি কেস, মানে অন্যান্য যারা জেলের মধ্যে নানান রকমের কেস ফেসের মধ্যে ঢুকেছে, কি ব্যাপার, কি কেস, কি মার্ডার না এই ওই নানান রকমের। আমি চুপচাপ থাকতাম, বলতাম না চুরির কেস। ও না না চুরির নয়, মনে হচ্ছে তুমি মার্ডার কেসেরই আসামি। না না ও টিটকারি করতো। তারপরে ধরো প্রথম যদি জেলের মধ্যে ঢোকা হয়, তখন ওখানে কিছুটা মোটামুটি যারা পুরনো আছে তারা একটু দাদা থাকবে, তাদের কথা মতো চলতে হবে, ওখানেও একটা রুলস রেগুলেশন মেনটেন করার ব্যাপার থাকে। কিন্তু কি কিছু মানুষ ভালো থাকতো, তারা অনেকে মানে অনেকের অনেক দিন জেল হয়ে গেছে, ধরো 7 বছর কি 10 বছর, তারা আর বেরোবে না, তো তারাই মনিটরিং করতো। তো প্রত্যেকদিন সন্ধেবেলা হলে প্রার্থনা হতো জেলে, এবং অনেক দিনের মানে যারা লাইফার, মানে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে এরকম লেভেলের মানুষও জেলের মধ্যে আছে, তারা আমাকে ডাকতো, এই আয় এদিকে বস, এখানে বস। বসতাম, কি করেছিস, কি ব্যাপার জিজ্ঞেস টিজ্ঞেস করার পরে বলতো ঠিক আছে তুই এবার থেকে আমরা যেরকম বলবো সেরকম চলবি, সেরকম শুনবি। কত লোক বলতো যে আমাদের আমরা এই করেছি ওই করেছি, মানে ভালো যেরকম কেসের হিস্ট্রির লোক ছিল, খারাপ লোক, খারাপ কেস হিস্ট্রিরও লোক ছিল, খারাপ লোক বলবো না, মানে খারাপ কেসে ফেসে গেছে,
তো রীতিমতো আমি কি করতাম, ঠাকুর বাকুর এইসব মানে আধ্যাত্মিক জগতে যারা আছে তাদের সঙ্গে আমি থাকতাম। কেন? আমার ভয় যদি এরা মারধর করে, এই ভয়। হ্যাঁ, আমাকে প্রথমে যখন গিয়েছি, বাবা চুলটা তো হেভি করেছো, চুরি করতে পকেট মার নাকি, মানে একটু আমাকে করতো। তো আমি রীতিমতো ওদের পাল্লায় থাকতাম। ওদের পাল্লায় থাকতে থাকতে আমি এই ঠাকুর বলো কি মানে স্পিরিচুয়ালিটি যাকে বলে, তুমি ঈশ্বর বলো, আল্লাহ বলো কি গড বলো, ওখানে সব ধর্মের মানুষ ছিল এবং সবাইয়ের মধ্যে একটা একতা ছিল। এবং সবাই মানে যখন ধরো একটা আল্লাহর নামাজ বলো কি কোরআন পাঠটার যেগুলো হয় প্রসেস, ওগুলোর সময় প্রত্যেকেই কিন্তু সাইলেন্ট থাকতো এবং শ্রদ্ধা করতো। যে নামাজি মানুষ সে নামাজ পড়ছে, আমরা সবাই রেসপেক্ট করতাম। মানে এগুলো হচ্ছে ওখানে গিয়ে শিখেছি যে প্রত্যেকটা ধর্মের মানুষই হচ্ছে খুবই শ্রদ্ধেয় এবং প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করতে হবে। এবং এটা আমি এখনো মানে ফিল করতে পারি, বুঝতে পারি। তারপর কি হলো, ওখানে এই গীতা পাঠ করা, বাইবেল পাঠ করা, কোরআন পাঠ করা, সব পাঠ হয় ওখানে। এবং ওখানে খুব ভালো, মানে খারাপ যেমন অনেকে বলে জেলে গেলে অনেক খারাপ দিক আছে, খারাপ দিক যতটা না আছে তার থেকে অনেক ভালো দিক আছে। না আমি ভালোটাকে নেওয়ার, আর তখন না আমার মনে শুধু ঠাকুর 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 করতাম। আর আমার সবসময় মনে হতো যে আমার ঘরে একজন আছে যে 9 মাসের প্রেগনেন্ট, তার অবস্থা কি হচ্ছে, তাকে কি সিচুয়েশনে হাঁটতে হচ্ছে। কেননা একটা ছেলেকে যদি একটার পর একটা থানা যদি তাকে নিয়ে যায়, তার অবস্থাটা কি হবে। কিন্তু রীতিমতো কি বলা যায়, ও আমার হয়ে মানে প্রিয়াঙ্কা আমার হয়ে রীতিমতো লড়াই করেছে। লড়াই কিরকম, ওই যে জামাইবাবু দূর সম্পর্কে দিদি জামাইবাবু তারা কি করছিল, এক প্রকারে আমার বাবা মায়ের সঙ্গে ঠকবাজি করার চেষ্টা করছিল, মানে চিট করার চেষ্টা করছিল। তারা আমার বাবা মায়ের সঙ্গে রীতিমতো চিট করার চেষ্টা করছিল। কিরকম, তারা একদিন আমার বাড়িতে এসে বাবা মাকে বললো, কাকু থানায় সব কথা বলা হয়ে গেছে, কিছু নয়, একটা বড় হাঁস নিয়ে যাব, ও মেজবাবু খাবে, ওটা দিলেই হবে। আচ্ছা, আর বাড়ির লোক জানে তো ভালো। তার কিছুদিন পরে ওই দাদা এসে বলছে, কাকু শুধু হাঁস খাওয়ালে হবে না, বড়বাবু বলছে 50,000 টাকা দিতে হবে, নাহলে কিন্তু ওকে যখন তখন টানবে। আচ্ছা, রীতিমতো বাবা মা ধার দেনা করে 50,000 টাকা ওর হাতে দিয়ে দিল। ওকে যখন বাবা বলছে চলো আমিও যাবো, আমি টাকা দেবো, বলে তোমরা কেন যাবে, তোমাদেরকে এরকম থানা এরকম দূর দূর করে তাড়াচ্ছে, করছে, তোমাদেরকে সহ্য করতে পারছে না। মানে উনি এখান থেকে থানায় পৌঁছাচ্ছিলই না। হ্যাঁ, এবার থানায় পৌঁছাচ্ছিল, আমি দেখতে পেয়েছি, কিন্তু উনি দেখেছে যে এই বেটা তো ফেসে গেছে, তাহলে টাকা দিয়েও কিছু হয়তো লাভ হবে না, টাকাটা দিচ্ছি বলে টাকাটাকে নিজের পকেটে রেখেছে। আর আমার যে বাইকটা কিনেছিলাম, নতুন বাইকটা, ওই বাইকটা ও তখন চালানো শুরু করেছে, যে ভাইয়ের বাইকটা যখন পড়ে আছে, আমার তো বাইক নেই, এই যে ভাইয়ের কেস ফেসে দৌড়াদৌড়ি করার ব্যাপার আছে, আমি চালাবো বাইক। আচ্ছা, তো রীতিমতো আমার বাইকটা চালাতে চালাতে ওর মধ্যে নেশা চলে এসেছে যে একটা বাইক কিনতে হবে। ও বাবা মার কাছ থেকে 50,000 টাকা নিয়ে থানায় না দিয়ে নিজের কাছে রেখেছে। এবারে বাড়িতে এসেছি, থানা কিন্তু আমার মানে ওই সেন্ট্রাল জেল থেকে ছাড় পেয়ে বাড়িতে এসেছি কালী পুজোর সময়। মনটা খুব ভালো লাগছে, কালী পুজো, চারিদিকে দেবীর আগমন, বেশ মাইক ফাইক বাজছে, চুপচাপ আছি, কোনো কাজকর্ম করছি না। একটা গাড়ি তো থানাতেই পড়ে আছে, আরেকটা গাড়ি আমার ওখানে আছে, আর মাঝখানে গাড়িগুলো তো মানে আর যে দুটো গাড়ি ছিল সেগুলো একটা ছেড়ে দিয়েছি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে সেটাকেও ছেড়ে দিয়েছি, তখন মানে ওই স্টেজে এসে। তো কি করব, আছি হঠাৎ দেখলাম একদিন একটা পুলিশের গাড়ি আসলো, এসে বলল, মেজবাবু তোমায় একটু ডেকেছে, তো কথা বলবে, কালী পুজোটা যাওয়ার পর কথা বলবে, আর তোমার ওই কেস ফেসের ব্যাপারে কথা বলবে, তো ডেকেছে। আমি দেখলাম আমাকে তো যেতেই হবে, আমি চলে গেলাম। আমার বাড়ির লোককে বললো, চিন্তা করবেন না, ভাত রান্না করছেন তো, ভাত রান্না করে রাখুন, ও চলে আসবে, এসে ভাত টাত খাবে, ও বেশিক্ষণ নয়, 10 মিনিটের কথা, তারপরে চলে আসবে। থানায় গিয়ে বসলাম, বলে এখানটায় বসে আছি। দেখলাম কিছুক্ষণ পরে দুজন লোক এসে বললো চলো। বললাম স্যার কোথায় যাব? চলো না, বলে যেরকম পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশ ছিল? হ্যাঁ, আমাকে ধরে নিয়ে একটা গাড়িতে তুললো। আচ্ছা, তুলে রীতিমতো আরেকটা থানায় নিয়ে চলে গেল। থানায় নিয়ে গিয়ে সেখানে দেখালো যে আমি ওই এরিয়াতে গিয়েছিলাম, আমাকে ধরেছে। মানে আমার থানা থেকে নিয়ে গেল, কিন্তু পরে কোর্টে দেখালো যে আমরা ওকে আমাদের জুরিডিকশন থেকে ধরেছি।
আচ্ছা, মানে আমার নিজের থানাও পর্যন্ত আমাকে আচ্ছা। হাতে তুলে ওদের হাতে দিয়ে দিল, কিন্তু যখন কোর্টে আমাকে ওরা পাঠালো, ওরা দেখালো যে ওরা ওদের এরিয়া থেকে ধরেছে। মানে এই যে মাঝখানের যে গল্পটা, এটা কিন্তু ক্লাউড মানে অন্ধকারের মধ্যে ঢাকা থেকে গেছিল। তো রীতিমতো সেই দিনও রাত্রে একই রকম টর্চার, এটাতে সই করতে হবে, ওটাতে সই করতে হবে, আমি কোনো কিছুতেই করছি না, আমি এগুলো করিনি, আমি করতে পারবো না। পরের দিন কোর্টে প্রডিউস করলো, আমি জানি আজকে তো আমার বাড়ির লোক জেনে গেছে, উকিল টুকিল পাঠাবে নিশ্চয়ই, আমার হয়তো বেল হয়ে যাবে। সেদিন ওই যে দাদা 50,000 টাকা যে নিয়ে রেখেছিল, ওই দাদা আবার রীতিমতো আমার বাবার কাছ থেকে 25,000 টাকা নিয়ে কোর্টে গেছে। আচ্ছা। কোর্টে গিয়ে কোর্টে যে একটা উকিল ধরবে আমার জন্য, যে মুভ করবে, একটা কিছু টাকা দেয়নি, কিছু দেয়নি, বাড়ি চলে এসেছে। বাবা। আর যে উকিল ঠিক করেছিল, সেই উকিল মানে বাবা যে উকিল ঠিক করেছিল, সেই উকিল কি করেছে, কোর্টে এসে আমাকে বারবার জিজ্ঞেস করছে, কিরে তো বাড়ির লোক এখনো আসেনি কেন? টাকা না দিলে কিন্তু, আগে টাকা তারপরে কাজ, আমাকে টাকা না দিলে আমি কিন্তু কোনো করতে পারবো না, মুভ করতে পারবো না। রীতিমতো সারা দিনটা কেটে গেল, বাড়ির লোক নিশ্চয়ই যায়নি, টাকা দেয়নি, উকিল মুভ করলো না, আমাকে আবার একটা সাব জেলে, ওখান থেকে জেলে পাঠিয়ে দিল। ওখানে 7 দিন পরে থাকলাম। 7 দিন পর আবার কোর্টের ডেট হলো। তখন অলরেডি আমার বাড়ির লোক জানতে পেরে গেছে, কারণ উকিল বলে দিয়েছে বাড়ির লোককে যে টাকা দেয়নি তো। আর তারপরে ওই দাদা আর আমাদের ধরা ছোঁয়া দিচ্ছে না, মানে তার যেটুকু টাকা পাওয়া নেওয়ার নেওয়া নিয়ে নিয়ে নিয়েছে। নিয়েছে, হ্যাঁ। ধরা ছোঁয়া দিচ্ছে না। তো রীতিমতো যখন লাস্ট বার যায় আমার দাদার সঙ্গে, ওই যে দাদা, ওই দাদার সঙ্গে খুব বাড়ির লোকের একটা ঝামেলা হয়, তর্কাতর্কি হয়, তখন ওই দাদা বললো, ঠিক আছে আমি টাকা উকিলকে দিয়েছি কি দিইনি সে আমি বুঝে নেবো, আমি তোমার ছেলেকে বের করে দিচ্ছি। রীতিমতো নেক্সট ডেতে প্রিয়াঙ্কা ওই 9 মাস, মানে ধরো 9 মাস 10 দিন কি 12 দিন এরকম একটা স্টেজে ওই দাদা আর ওই প্রিয়াঙ্কা দুজনে কোর্টে গেছে। কোর্টে গিয়ে জজ সাহেবের কাছে দাঁড়িয়ে আমার মানে প্রিয়াঙ্কা ব্যক্তিগত বেল বন্ডে আমাকে ওখান থেকে রিলিজ করেছে। কিন্তু এর মাঝখানে একটা গল্প হয়ে গেছে আমার জীবনে। কিরকম গল্প? ওই যে সাব জেলে আমি ঢুকেছিলাম, ওখানে ঢুকেও একই রকমের কেস, নানান রকমের মানে কি বলা যায়, অভিযোগ নানান রকম আছে এক একটা মানুষের। ওই জায়গাতে ঢুকে যেটা দেখলাম, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওখানে ঢুকেছে। তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা স্পিরিচুয়াল, মানে ভগবান এইসব নিয়ে, আল্লাহ ঈশ্বর এইসব নিয়ে তারা থাকে। তো তাদের ওই বেশ সুন্দর ইনস্ট্রুমেন্ট বাজিয়ে তারা নানান রকমের কীর্তন গান এটা ওটা করতো। আজানের সময় হলে সবাই সাইলেন্ট, আজানে যারা যারা নামাজি মানুষ তারা নামাজ পড়তো, এগুলো আমরা দেখতাম। ওইখানে একটা ছেলে, তার বাড়ি কলকাতাতে। আচ্ছা। সে একটা জায়গায় বসে আছে, আমিও বসে আছি। হঠাৎ করে আমাকে বলছে যে ভাই তোমার বাড়ি কোথায়? আমি বলছি আমার বাড়ি এখানে কাছাকাছি। তোমার বাড়ি? না আমার বাড়ি কলকাতা। বললাম তোমার বাড়ি কলকাতা, তুমি এখানে কি করে এসছো? তখন বলছে ভাই আমি দীঘা যাচ্ছিলাম, আমার গাড়ির সামনে একজন পড়ে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তারপর আমার গাড়িও সিজ হয়ে গেছে, আমিও সেই কেসে জেলে চলে এসেছি। যখন ওই ছেলেটা বললো যে আমি কলকাতা থেকে অ্যাক্সিডেন্ট হয়ে চলে এসেছি, আমি বললাম দীঘা যাওয়ার পথেই। হ্যাঁ, দীঘা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও পালাচ্ছিল সম্ভবত, ওকে পুলিশ ধরেছে এবং পরে ওকে ওর জেল হয়ে গেছে। তাই আমি বললাম তোমার বাড়ির লোক আসে? বলে না আমার বাড়ির লোক কেউ আসে না, আমি যে কি করে বেল পাবো কোনো খবরও দিতে পারিনি। তা আমি বললাম তুমি তাহলে কি এই যে গাড়ি চালাতে, তোমার এটা নিজের গাড়ি নাকি? বললো আমার নিজেরই গাড়ি, আমার গাড়ি পুলিশে চলতো। বলতাম তোমার গাড়ি পুলিশে চলতো মানে? পুলিশে কি কারো সাধারণ মানুষের গাড়ি চলে নাকি? বলে হ্যাঁ পুলিশে তো অনেক গাড়ি আছে, ভাড়ায় নিয়ে পুলিশে চলায়। বললাম তুমি কি করতে পুলিশে? আমি গাড়ি চালাতাম, আমি তো পুলিশের ড্রাইভার। বললাম তুমি তাহলে চাকরি করো নাকি? বলে না আমি চাকরি নয়, আমি একজন পাবলিক, আমার গাড়ি পুলিশে দিয়েছি, পুলিশ ভাড়া নিয়েছে, আমি ডিউটি করি, আমাকে যেখানে যেখানে যেতে বলবে, যা করতে বলবে আমি করব। তারপর আমাকে জিজ্ঞেস করলো, আমি আমার সম্পর্কে বললাম যে আমার 2টো গাড়ি রয়েছে, এইভাবে আমার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ হয়ে গেছে, আমি ফেঁসে গেছি, একটা থেকে বেরোই তো আরেকটাতে আমাকে ঢুকিয়ে দেয়। তখন আমাকে ও বলল যে ভাই তুমি এক কাজ করো, তোমার যখন গাড়ি চলছে না এরকম পরিস্থিতি, আমার অনেকগুলো ইএমআই ডিফল্ট হয়ে গেছি, মানে ইএমআই দিতে পারছি না, তো তুমি এক কাজ করো, তুমি গাড়ি পুলিশে দেবে, তোমার কি নতুন গাড়ি? বললাম হ্যাঁ। তাহলে এক কাজ করবে, তোমাকে একটা নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারটা কিন্তু মাথায় মনে রেখে দাও,
কারণ ওই জেল থেকে তো কোনো কিছু নিয়ে বেরোতে পারবো না, হ্যাঁ। কিছু না। কিন্তু ওই নাম্বারটা তুমি মাথায় রেখে দাও, তুমি বাড়ি গেলেই ওই নাম্বারে ফোন করবে। ফোন করে তুমি বলবে যে স্যার আমি এরকম বলছি, আমার এই পরিচয়, আমি গাড়ি দিতে ইচ্ছুক। আর কলকাতাতে গিয়ে তুমি আমার বাড়ির লোককে বলবে যে আমি এখানে ফেঁসে গেছি। আচ্ছা। ঠিক আছে, আমি বললাম যে তোমার যে বাড়ির লোককে বলবো, তুমি যে 12-15 দিন আছো, বাড়ির লোক তো অলরেডি খোঁজ করবে, খোঁজাখুঁজি। দরকার। বলছে আমার বাড়ির লোকের কাছে খবর গেছে, কিন্তু আমার বাড়ির লোক অতটা পাত্তা দিচ্ছে না। কেন? আমার বাবা মানে আমরা 2 ভাই, ভাই মানে দাদা আর বৌদি আলাদা থাকে, আমি একা ব্যাচেলার। তো তুমি একটু পারলে আমার বাড়িতে গিয়ে বলো যে আসতে, তো আমার হয়ে যদি বাড়ির লোক না কেউ দাঁড়ায় তাহলে আমি বেল পাবো না। তো যথারীতি ধরো 7-8 দিন পরে আমি তো বেরোবো, কিন্তু আমার মাথায় তো নাম্বার থাকছে না, কি করব? ওই ভেতরে একটা কলম নিয়ে কাগজে লিখে, ঠিক আছে, রাখলাম, হাতে লিখে রাখলাম। ঠিক আছে, এরকম কাগজপত্র কিছুই তো নিয়ে বেরোনো যাবে না জেল থেকে, এরকম নিয়ম আছে। শেষমেশ হাতে লিখে রাখলাম নাম্বারটা, বাইরে বেরোলাম। বেরোনোর পরে ওই প্রিয়াঙ্কা গিয়ে আর ওই দাদা গিয়ে আমাকে বেল করালো। যখন বেল করানোর পরে ওই 7-8 দিন পরে যখন আমি বেরোলাম, বেরোনোর পরে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে অলরেডি তখন ধরো প্রায় 9 মাস, 9.5 মাস মতো অলরেডি ও প্রেগনেন্ট পিরিয়ডে হাঁটছে। এবার সেই মুহূর্তে বসে আছি 2-4 দিন যাওয়ার পরে ভাড়া এসছে, গাড়ি নিয়ে বেরিয়েছি, আবার একটা জায়গায় গিয়ে পুলিশ দাঁড় করেছে, গাড়ি সমেত আমাকে ঢুকিয়েছে। কেন? কারণ ইনভেস্টিগেশন করব, আমাদের খবর আছে, কিছু ইনভেস্টিগেশন আছে। কিছুই পেলো না, কিছু না। বাবা মা রাতের বেলা প্রায় 75,000 টাকা ওখান থেকে, থানা থেকে ডিল হচ্ছে। মানে আমি বলে দিচ্ছি স্যার কি বলুন কি করতে হবে, 75,000 টাকা মতো আমার বাবা জোগাড় করে। কেননা আমি শুধু নয়, আমার গাড়িতে আরো 4 জন ক্লায়েন্ট আছে, মানে তারা আমার গাড়ি ভাড়া করেছিল, তাদেরকে সদ্য ঢুকিয়েছে। এবারে তারা তো নির্দোষ। আমার না হয় অনেকগুলো অভিযোগ লেগে গেছে আমার মাথায়, কিন্তু তাদের তো জীবনে কোনো ক্লেম নেই, তাদেরকে সমেত ঢুকিয়েছে। এবার তারা আমাকে বলছে ভাই তোর গাড়ি ভাড়া নিয়ে আমরা ফেসে গেলাম, তুই দেখ। আমি তখন বললাম ভাই আমার বাবার তো এত টাকা নেই, তোরা এক কাজ কর, তোরা বাড়িতে বল 10,000 20,000 যাই হোক। এরকম করে আমার বাবা প্রায় 52,000 টাকা মতো বাড়ি থেকে এদিক ওদিক থেকে ধার করে নিয়ে গিয়েছিল, আর বাকি টাকা 75,000 টাকার মধ্যে ওরা দিয়েছিল। সেই রাতের বেলা 2:30 3টে 3:30 বেজে গেছে, তখন বাবা বাড়ি থেকে টাকা নিয়ে থানায় গেছে। থানায় গিয়ে দিয়ে সবাই শুদ্ধ বেরিয়ে আসা হয়েছে। কারণটা কি হলো? মানে তোমার ধরার কারণটা কি? টাকা খেলে, এত টাকা খেলো? হ্যাঁ, টাকা কমপ্লেন, তোমরা যদি টাকা না দাও তাহলে তোমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে কোর্টে পাঠিয়ে দেবো। তোমরা এখানে কিছু একটা ক্রাইম করতে এসেছিলে 5 জন মিলে। আচ্ছা, মানে সরকারি স্ট্যাম্প আছে বলে জানা তাই? হ্যাঁ, মানে শোনো, সরকারি স্ট্যাম্প আছে নয়, একটা জায়গায় পুলিশ যেরকম নাকা চেকিং করে, নাকা চেকিং হচ্ছিল। এবার আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এবার গাড়ি নিয়ে যাওয়ার পথে আমাদের সবাইকে দাঁড় করায়, রাত্রিবেলা তখন। ঠিক আছে, এবার 5 জন যে ছিল, 5 জনের মধ্যে সবাই গেছিল কিন্তু বারে। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা এবার কেন পুলিশ ধরবে এটা আমি ডিটেলস বলে দিচ্ছি। বারে গেছিল, বারে তারা ড্রিঙ্কস করেছে, করে গাড়িতে বসেছে, আমার গাড়ি ভাড়া করে নিয়ে গেছে, বসেছে গাড়িতে। এবারে যখন নাবে, পুলিশ যখন চেকিং করে, সবাইয়ের মুখ থেকে কিন্তু মদের গন্ধ পাচ্ছে। শুধু আমি কোনো মদ খেয়েছিলাম না, যার জন্য আমাদেরকে কাউকে কোর্টে পাঠায়নি। মদের গন্ধ পেয়ে এবারে তোমরা মদ খেয়ে চুরি করছো, এক একজন তো দাঁড়াতেও পারে না ড্রিঙ্ক অবস্থায় থাকলে। মানে এখানে আমার বলে না, এক একজনের কপাল বলো কি যাই বলো, তো ওদের রীতিমতো ওদের বাড়ির, ওদের নাম ঠিক মতো ওরা বলতে পারছে না। ওরা বলছে না না স্যার বাড়িতে খবর দেবেন না। মানে বাড়ির লোক যারা ধরো এইসব ড্রিঙ্ক করে, তারা তো বাড়ির লোকের আড়ালে করতে চায়, বাড়িতে খবর দেবে না। তাতে পুলিশ একটু সাসপেক্ট করে নিয়েছিল যে এদেরকে ধরলে তো ভালোই কিছু হয়তো হবে। তো রীতিমতো 75,000 টাকা সাবমিট করে সবাইকে বের করে বাড়ি ঢুকতে পারিনি। ওই যারা যারা টাকা দিয়েছিল তাদের বাড়ির লোক আমার গাড়ির সমেত আমাকে আটকে দিল, বললো আমার ছেলের জন্য এত টাকা দেওয়া হয়েছে, টাকা দাও। আমরা কি করলাম, বাবা আর ছেলে দুজনে মিলে গাড়ি ওখানে রেখে বললাম আমরা টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবো, গাড়ি থাক। বাড়ি গেলাম,
বাড়ি গিয়ে চিন্তা করছি কি করব, মানে যেখানেই যাচ্ছে যেখানেই যাচ্ছি সেখানেই বিপদ। বিপদ হচ্ছে। তো রীতিমতো মনটা ভেঙে গেল। আমরা যে রোড সাইডে যে বাড়িটায় থাকতাম ওখান থেকে গ্রামের বাড়িতে চলে গেলাম। ওখানে থেকে আবার আত্মীয় পরিজনের কাছ থেকে টাকা পয়সা ধার করে গাড়িটা ছাড়িয়ে নিয়ে আসলাম। ওই যে 52,000 টাকা বাদ দিয়ে যে 75-এর যেটুকু বাকি থাকে, নিয়ে এসে বাড়িতে গাড়িটা রাখার জায়গা নেই, এই আত্মীয়র বাড়ি ওই আত্মীয়র বাড়ি এদিক ওদিক রাখছি। আর একটা গাড়ি অলরেডি থানাতেই আছে, 3 মাস থানাতেই পড়ে আছে। শেষমেশ থানা থেকে মানে কোর্টে আবার প্রেয়ার করে গাড়িটা আবার রিলিজ করে নিয়ে আসা হলো। বুঝতে পারলে আচ্ছা কিভাবে? সেটা পরে, রিলিজটা হয়নি, প্রথমে রিলিজ ওখানে পড়ে আছে বলছি। তো আছি বাড়িতে, বাবা মা সবাই লুকিয়ে লুকিয়ে ডুকরে ডুকরে কাঁদে, আমার কাছে বলে না। স্বাভাবিক। আমিও রীতিমতো আত্মীয় পরিজন সবাই কারোর কাছে যেতে পারি না, পাড়াতেও মুখ দেখাতে পারি না, বেরোতে পারি না। কাকুরা তো সবাই মোটামুটি আমাদের প্রপার্টি থেকে বঞ্চিত করার জন্য, তারা তাদের সঙ্গেও বনিবনা ঠিক নেই। তো আমি চিন্তা করলাম আমি আর এই জায়গায় থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তো চলে তো যাব, কিন্তু এদিকে একজন তো অলরেডি 9 মাস প্লাস প্রেগনেন্ট, কি করে কোথায় যাব, একে নিয়েও কোথায় যাব। একদম। তখন আমি আমার মামার কাছে গেলাম, মামাকে বললাম মামা আমার তো 2টো গাড়ি, আর তোমার স্কুলে তো স্কুল স্টুডেন্টরা সব নিয়ে আসা নিয়ে যাওয়া, মানে স্কুল স্টুডেন্ট স্কুল পুল কার হিসাবে তোমার তো গাড়ি চলে, আমার গাড়িগুলো একটু তুমি তোমার স্কুলে পুল কার হিসাবে লাগিয়ে দাও, আমিও ডিউটি করব, ও আছে ও তোমার স্কুলের বাচ্চাদের পড়ানো হোক যাই হোক পরবর্তীকালে হেল্প করতে পারবে। মামা টোটালি আমাকে বললো ঠিক আছে তুই বলেছিস, কিন্তু আমার তো এখন গাড়ি ফাড়ি অনেক চলছে। কিন্তু আমি আড়াল থেকে যেন বুঝতে পারলাম যে আমার মামা মামিমার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, যে চোর ছাচ্চোর বদমাস হ্যান ওইসব ছেলেকে এখানে। তো রীতিমতো আমি শুনেন, আর তারপর মামাকে একবারও বলিনি যে মামা তুমি কিছু ভাবলে। পরের দিন সকালবেলা মামাকে বললাম মামা আমার না ওখানে গাড়ি একটা জায়গায় ঢুকে মানে কথা হয়ে গেছে, ওখানে ঢুকে যাবে, আমরা আর থাকবো না, আমরা চলে যাচ্ছি। রীতিমতো ওখান থেকে আমরা দুজন ওই অবস্থায়, মানে ও ওই অবস্থা প্রেগনেন্ট অবস্থায় আমরা ওখান থেকে বেরিয়ে বাড়িতে আসলাম।